ওকে, তো যেটা বলছিলাম যে তাহলে ই ক্যাপ একটা ইউনিট ভেক্টর, একে যদি আমরা জে দিয়ে মাল্টিপ্লাই করি ইট উইল রোটেট দি ভেক্টর ই ক্যাপ বাই 90 ডিগ্রি, অর্থাৎ ই ক্যাপটা রেসপেক্টে জে ইন্টু ই ক্যাপ এটা একটা পারপেন্ডিকুলার ভেক্টরকে রিপ্রেজেন্ট করবে। ওকে, এখন আমি এখানে যেভাবে জিনিসটাকে দেখিয়েছি আর কি, হ্যাঁ, ধরো এ হচ্ছে একটা ভেক্টর, এ হচ্ছে একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, বা এইরকম ভাবে যদি দেখাও এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তাহলে তাদের রেজাল্ট্যান্টটাকে আমি কিভাবে লিখতে পারি, বা এ ভেক্টরটাকে যদি এ ইন্টু ই ক্যাপ করে লিখি, তাহলে ইন টার্মস অফ ই ক্যাপ বি ভেক্টরটাকে কিভাবে লিখতে পারবো বলো তো, বি ইন্টু জে ই ক্যাপ, তাই না? দেখো দুটো পারপেন্ডিকুলার ভেক্টর, হ্যাঁ, ধরো এইটা হচ্ছে তোমার ভেক্টর এ, এইটা হচ্ছে ভেক্টর এ, হ্যাঁ, এইটাকে আমরা ইন টার্মস অফ ইউনিট ভেক্টর এরকম ভাবে লিখতে পারি এ ইন্টু ই ক্যাপ। এবার আমাদের কাছে একটা পারপেন্ডিকুলার ভেক্টর রয়েছে সাম বি ভেক্টর, তাহলে এই বি ভেক্টরটাকে ইন টার্মস অফ ই ক্যাপ কিভাবে লিখতে পারি, কেউ বলবে? বি ভেক্টরটাকে ই ক্যাপের টার্মে কিভাবে লিখতে পারি কেউ? বি ইন্টু জে ইন্টু ই ক্যাপ, ঠিক তাই, বি ইন্টু জে ইন্টু ই ক্যাপ, একদমই তাই। হ্যাঁ, এবার ইফ ইউ অ্যাপ্লাই দি ভেক্টর রুল অফ এডিশন, এই দুটো ভেক্টরের সাম কি হয়, রেজাল্টেন্টটা যদি আর বলো, ভেক্টর রুল অফ এডিশন কি বলে, আর সমান এ প্লাস বি, রাইট, আর সমান এ প্লাস বি। এবার যদি তুমি এই ই ক্যাপের টার্মে পুরো জিনিসটাকে লেখো, ই ক্যাপের টার্মে এন্টায়ার জিনিসটাকে লিখলে জিনিসটা কেমন দাঁড়াবে, এটাকে যদি লিখি তাহলে দেখো তো এইভাবে লিখতে পারি কিনা, এ প্লাস জে ইন্টু বি ই ক্যাপ, ধরতে পারলে, আর সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে কি এ প্লাস জে বি ইন্টু ই ক্যাপ। আর ভেক্টরটা তাহলে কি বোঝাচ্ছে, আর ভেক্টরটা কোন দিকে রিপ্রেজেন্ট করছে, এখান থেকে ডিরেকশনটাকে করতে পারছো, আইডেন্টিফাই করতে পারছো, বি ভেক্টরের ডিরেকশনটা বুঝতে পারলে, বি ভেক্টরটাকে যখন বি ইন্টু জে ইন্টু ই ক্যাপ করে বলা হচ্ছে তখন তুমি বি ভেক্টরের ডিরেকশনটাকে বুঝতে পারলে। তাহলে এ প্লাস জে ইন্টু বি ই ক্যাপ, এইটার ডিরেকশনটা কি হবে, এইটার ডিরেকশনটা ইজ সাম থিটা, যেখানে থিটাটা কত বলো, থিটা সমান ট্যান ইনভার্স, থিটা সমান ট্যান ইনভার্স বি বাই এ, বি বাই এ, হ্যাঁ, বি বাই এ। এবার দেখো এর আরো পরিষ্কার ইন্টারপ্রিটেশন রয়েছে, আরেকটু পরিষ্কার করে জিনিসটাকে আমি বলতে পারবো, আর সমান এ প্লাস বি মানে এ প্লাস জে বি ইন্টু ই ক্যাপ। এখন ধরা যাক এ সমান আর কস থিটা আর বি সমান আর সাইন থিটা, এ সমান আর কস থিটা, বি সমান আর সাইন থিটা, তাহলে এ প্লাস জে বি এইটা সমান কত, আর কস থিটা প্লাস জে ইন্টু আর সাইন থিটা, এর জায়গায় আর cos থিটা, বি এর জায়গায় আর sin থিটা বসিয়ে দিলাম, আরটাকে যদি কমন নাও কি পড়ে থাকে, cos থিটা প্লাস j sin থিটা, ইউ নো cos থিটা প্লাস j sin থিটা ইজ সিম্পলি e টু দি পাওয়ার j থিটা, ইজ নট ইট? cos থিটা প্লাস j sin থিটা সেটা সমান কত, e টু দি পাওয়ার j থিটা। এবার হোয়াট ইজ ইউর আর, আর ইজ সিম্পলি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট, আর সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট, থিটাটা সমান কত, ট্যান ইনভার্স বি বাই এ, ট্যান ইনভার্স বি বাই এ। তাহলে এ প্লাস জে বি এইটা সমান আমরা লিখতে পারি রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার জে থিটা। এ প্লাস জে বি এটাকে লেখা যেতে পারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ইন্টু ই টু দি পাওয়ার জে থিটা, ঠিক যেভাবে আমরা কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করে থাকি, একটা কমপ্লেক্স নাম্বারকে এইরকম মডিউলাস পার্ট আর অ্যামপ্লিটিউড পার্টে রিপ্রেজেন্ট করা যায় না, একটা মডিউলাস পার্ট আর একটা হচ্ছে ফেজ পার্ট, সেরকম ভাবে জিনিসটাকে লেখা হয়েছে। তাহলে ভেক্টর ফর্মে যদি লেখা হয় কি হবে, আর ভেক্টর সমান কত লিখেছিলাম, আর ভেক্টর সমান লিখেছিলাম এ প্লাস জে বি ইন্টু ই ক্যাপ, আর ভেক্টরটাকে এরকম লিখেছিলাম এ প্লাস জে বি, সেইটাকে রিপ্লেস করে দেওয়া হয়েছে বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার জে থিটা। তাহলে দেখতে পাচ্ছ এই আর ভেক্টরের ডিরেকশনটাও কিন্তু ই ক্যাপের টার্মে লেখা যায়, বাট এই ই টু দি পাওয়ার জে থিটাটা কি রিপ্রেজেন্ট করছে, ই টু দি পাওয়ার জে থিটাটা রিপ্রেজেন্ট করছে যে এই ডিরেকশনটা ইজ রোটেটেড বাই সাম অ্যাঙ্গেল থিটা, ইট ইজ রোটেটেড বাই সাম অ্যাঙ্গেল থিটা, অর্থাৎ ই ক্যাপ একটা ভেক্টর রয়েছে সেটা এই ডিরেকশনে রিপ্রেজেন্টেড হচ্ছে, যদি জে ইন্টু ই ক্যাপ বলি সেই ভেক্টরটা কোন দিকে রিপ্রেজেন্টেড হচ্ছে, এই ডিরেকশনে রিপ্রেজেন্টেড হচ্ছে। অন দি আদার হ্যান্ড যদি আমরা এইরকম ভাবে লিখি ই টু দি পাওয়ার জে থিটা ইন্টু ই ক্যাপ, সেইটা কি বোঝাচ্ছে, সেইটা বোঝাচ্ছে ই ক্যাপ যদি এইটা হয় তাহলে এই ভেক্টরটা তার সাথে থিটা অ্যাঙ্গেল করে রয়েছে।
ই টু দি পাওয়ার জে থিটা সিগনিফিক্যান্স হচ্ছে এইটা, একটাকে আমরা বলি ম্যাগনিটিউড পার্ট, ই টু দি পাওয়ার জে থিটা যেটা সেটাকে বলা হয় ফেজ পার্ট। একটা হচ্ছে ম্যাগনিটিউড পার্ট আর একটা হচ্ছে ফেজ পার্ট। তাহলে এরকম ভাবে যে কোনো একটা ভেক্টরকে যদি রিপ্রেজেন্ট করা হয় তার ম্যাগনিটিউডটা বোঝাবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ডিরেকশনটা হচ্ছে থিটা। এই উইথ দি হেল্প অফ কমপ্লেক্স নাম্বার তাহলে আমরা এরকম ভাবে কোন একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করে ফেলতে পারি। ই টু দি পাওয়ার জে থিটাটা তাহলে ফেজ পার্টকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, হোয়াট হ্যাপেন্স ইফ থিটা ইজ পাই? থিটাটা যদি পাই হয় তাহলে কি বোঝাবে? থিটাটা যদি পাই হয় এটা কি বোঝাবে বলো কেউ? ধরো আর একটা ভেক্টর, আর ভেক্টরটাকে আমি এইরকম ভাবে লিখলাম আর ইন্টু ই টু দি পাওয়ার জে থিটা ইন্টু ই ক্যাপ। তার মানে এটা কি রিপ্রেজেন্ট করছে? আর ভেক্টরটা কোন দিকে ডিরেক্টেড? আর ভেক্টরের ডিরেকশনটা কেমন? এটা যদি ই ক্যাপ হয়, এটা যদি ই ক্যাপ হয়, এটা কি আর ক্যাপের ডিরেকশন, অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। যদি থিটাটা পাই হয় তাহলে কি এক্সপেক্টেড? থিটাটা যদি পাই হয়, আগেই আমরা বলেছি না, থিটাটা যদি মানে যদি থিটাটা পাই হয় তাহলে কি দাঁড়াচ্ছে? থিটাটা পাই মানে হচ্ছে তোমার এটা কি মাইনাস ই ক্যাপ ই টু দি পাওয়ার জে থিটা, ই টু দি পাওয়ার জে থিটা, ই টু দি পাওয়ার জে থিটা, ই টু দি পাওয়ার জে পাই মানে কত? cos পাই প্লাস জে সাইন পাই, cos পাই মানে কত? -1। তাহলে এটা কি মাইনাস ই ক্যাপ বরাবর থাকবে অ্যাজ এক্সপেক্টেড। থিটাটা যদি π/2 হয় সেটা কি 90 ডিগ্রি ডিরেকশনে অ্যালাইন বোঝাবে। আমরা এখানে এই ওয়েভস বা অল্টারনেটিং কারেন্ট যখন পড়বো সেখানে আরেকটা কোয়ান্টিটি পাবো নতুন, মানে তোমরা তো এতদিন পর্যন্ত কোয়ান্টিটিগুলোকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করে এসেছো, একটা কি স্কেলার কোয়ান্টিটি আর একটা ভেক্টর কোয়ান্টিটি। এখানে আমরা আরেকটা নতুন কোয়ান্টিটি সম্পর্কে জানবো। কোয়ান্টিটি মানে সেটা যে সিগনিফিক্যান্টলি বিশাল কিছু ডিফারেন্ট তা নয়, এই কোয়ান্টিটিটাকে বলা হয় ফেজার। ফেজার, হোয়াট ইজ এ ফেজার? কিভাবে ডিফাইন করা যেতে পারে? ফেজার হচ্ছে একটা কোয়ান্টিটি যার একটা ডেফিনাইট ফেজ আছে, যার একটা ডেফিনাইট ফেজ রয়েছে। এই ফেজড পার্টটাকে আমরা এইরকম কমপ্লেক্স ফর্মে রিপ্রেজেন্ট করে থাকি। ধরো তোমার দুটো কোয়ান্টিটি তাদের মধ্যে ফেজ ডিফারেন্সটা থিটা। হ্যাঁ, এটার মানে কি বোঝাচ্ছে? যে দুটোকে যদি প্লট করা হয়, দুটো ডিরেকশনকে যদি প্লট করা হয়, যে ডায়াগ্রামটাকে আমরা ফেজার ডায়াগ্রাম বলি, অল্টারনেটিং কারেন্ট যখন পড়বো সেখানে ডিসকাস করব। এই ফেজার ডায়াগ্রামে যদি দুটো কোয়ান্টিটিকে প্লট করা হয় তাদের মধ্যে অ্যাঙ্গেলটা থিটা ডিরেকশন, থিটা হবে। এই হ্যাঁ, এখানে তোমার ইন্টারপ্রিটেশনটা কি পরিষ্কার হয়েছে? কমপ্লেক্স নাম্বারটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এই ডিরেকশন বা ফেজগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য বা ফেজ ডিফারেন্সগুলোকে বোঝানোর জন্য? বুঝেছো সবাই? একটু রেসপন্ড করবে। ওকে ওকে, কোথাও 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 কনফিউশন থাকলে পয়েন্ট আউট করো। হ্যাঁ বেশ, এবার আমরা আমাদের সিলেবাসে যে টপিকসগুলো আছে সেইগুলোতে যাই। প্রথম যে টপিকটা সিম্পল হারমোনিক মোশন, এটা তো তোমরা ইন ডিটেল পড়েই এসেছো। হ্যাঁ, সিম্পল হারমোনিক মোশন বলতে কি বোঝায়, সিম্পল হারমোনিক মোশনের কিছু এক্সাম্পলস, সিম্পল হারমোনিক মোশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ মোশন, তার সলিউশন, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি অফ এ সিম্পল হারমোনিক অসিলেটর, এইগুলো তোমরা মোটামুটিভাবে পড়ে এসেছো। ফিজিক্সে যে মডেলটাকে মোস্ট ওয়াইডলি ইউজ করা হয় সেটা হচ্ছে সিম্পল হারমোনিক অসিলেটর মডেল। আমরা ফিজিক্সে প্রচুর কিছু জিনিসকে ক্যালকুলেট করতে গিয়ে বা স্টাডি করতে গিয়ে এরকম সিম্পল হারমোনিক অসিলেটর মডেল অ্যাপ্লাই করে থাকি। হ্যাঁ, আমরা ধরে নিই যে এই মোশনটা তোমার সিম্পল হারমোনিক অসিলেশন পারফর্ম করছে, তাহলে তার এটা কেমন হবে, মানে কোন কোন ফেনোমেনন এক্সিবিট করবে। এই ফিজিক্সের সিম্পল হারমোনিক অসিলেটর মডেলটা ইজ প্রবাবলি দি মোস্ট ওয়াইডলি ইউজড মডেল। কতগুলো এক্সাম্পল তোমরা রেডিলি মনে করতে পারছো, করে এসেছো। যে একটা স্প্রিংকে যদি একটু টেনে ছেড়ে দেওয়া হয় তাহলে এটা কি সিম্পল হারমোনিক্যালি অসিলেট করতে থাকে। একটা পেন্ডুলামকে যদি কিছুটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দিয়ে ছেড়ে দেওয়া হয় তাহলে এটা অসিলেট করতে থাকে। তারপর তোমার বলো না,
কোনো একটা স্ট্রিং থেকে ধরো একটা বডি ঝুলছে, সেটাতে যদি একটা টরশন দিয়ে একটা টর্ক দিয়ে ছেড়ে দেওয়া হয়, তাহলে এটা একটা রোটেশনাল মোশন পারফর্ম করে। টু এ ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন সেটাকে আমরা সিম্পল হারমোনিক মোশন বলে ভাবতে পারি। তারপর একটা ডায়াটমিক মলিকিউলের কথা কনসিডার করো। একটা ডায়াটমিক মলিকিউলে দুটো অ্যাটম along their bond length perform simple harmonic oscillation because of thermal agitation। হ্যাঁ, থার্মাল এজিটেশনের জন্য দুটো অ্যাটম তাদের বন্ড লেন্থ বরাবর সিম্পল হারমোনিক অসিলেশন পারফর্ম করে। বা তোমার এর কথাই ধরো, আর কোথায় বলতে পারো, একটা চার্জ পার্টিকেলের কথা কনসিডার করো। একটা চার্জ পার্টিকেল, ধরো এখানে একটা পজিটিভ চার্জ পার্টিকেল আছে আর এখানে আরেকটা পজিটিভ চার্জ পার্টিকেল রয়েছে। এবার এখানে যদি আমি আরেকটা পজিটিভ চার্জ পার্টিকেলকে মাঝখানে বসিয়ে তাকে এইদিকে একটু ঠেলে দিই, তাহলে কি হবে, এটা এইদিকে রিপেলড হবে। একটু যদি তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেস করে ছেড়ে দিই, তাহলে এটা সিম্পল হারমোনিক্যালি অসিলেট করতে থাকবে। হ্যাঁ, এরকম প্রচুর এক্সাম্পলস রয়েছে যেগুলোকে আমরা এরকম সিম্পল হারমোনিক অসিলেশন হিসাবে ট্রিট করতে পারি এবং কিছু ক্যালকুলেশনের জন্য এই মডেলটাকে কাজে লাগাতে পারি। পরে তোমরা ক্রিস্টালের স্পেসিফিক হিট এইটা নিয়ে পড়বে। ইউ রিমেম্বার ডুলপ-পেটিটস ল, স্পেসিফিক হিট অফ সলিডস? কেমিস্ট্রিতে পড়েছো কি স্পেসিফিক হিট অফ সলিডস? কেউ? স্পেসিফিক হিট, আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ, কঠিনের আপেক্ষিক তাপ, তাই তো? সলিডে, লিকুইডের ছিল, লিকুইডের ক্ষেত্রে এটা বলছি না আমি, সলিডের ক্ষেত্রেই বলছি। ডুলম-পেটিটস ল পড়েছো না? পড়োনি? আমরা কিন্তু 11-12 কেমিস্ট্রিতে পড়েছিলাম। এই যে ডুলম-পেটিটস ল, এইটা যে এটাও কিন্তু তোমার সিম্পল হারমোনিক অসিলেটর মডেলকে কাজে লাগিয়ে করানো হয়। এটা ধরে নেওয়া হয় যে একটা সলিডের মধ্যে অ্যাটম বা মলিকিউলগুলো সিম্পল হারমোনিক্যালি অসিলেট করছে। হ্যাঁ, তাহলে তার থার্মাল এনার্জি কত হবে এবং সেখান থেকে স্পেসিফিক হিটটা কত হবে, এটা দেখানো যায় যে স্পেসিফিক হিট অফ অল সলিডস ইজ 3R, মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ইজ 3 × R। তো এইটা তোমার সিম্পল হারমোনিক অসিলেটর মডেলের উপর বেস করে আছে। এছাড়াও আরও কিছু অ্যাডভান্সড লেভেলে যদি যাও, পরবর্তীকালে যদি কখনো সুযোগ হয়, দেখবে যে চার্জ পার্টিকেলকে বা অ্যাটমকে ট্র্যাপ করে রাখা সম্ভব। হ্যাঁ, একটা রিজিয়নের মধ্যে একটা চার্জ পার্টিকেলকে ট্র্যাপ করে রাখা সম্ভব। সেই অনেক রকম আয়ন ট্র্যাপ রয়েছে, যেমন তোমার পল ট্র্যাপ বা পেনিং ট্র্যাপ, বা অ্যাটমকে ট্র্যাপ করার জন্য ম্যাগনেটো অপটিক্যাল ট্র্যাপ, ডাইপোল ট্র্যাপ। এই সমস্ত জায়গাতে কিন্তু এরকম সিম্পল হারমোনিক ফোর্স অ্যাপ্লাই করা হয়। কাজে এইটা কিন্তু ইজ অফ প্যারামাউন্ট ইন্টারেস্ট। সিম্পল হারমোনিক অসিলেটর এই টপিকটা কিন্তু সাংঘাতিক রকম ইম্পর্টেন্ট একটা টপিক ফ্রম ফিজিক্স ইন্টারেস্ট। আমি বছর 2 আগে একটা করেছিলাম ফেসবুকে। তোমরা যদি কেউ ফেসবুকে থাকো তাহলে দেখতে পারো আমার প্রোফাইলে গিয়ে 2019-এর ডিসেম্বর মাসে আর কি আমি একটা সার্ভে করেছিলাম যে সবাই একটা করে নাম বলো যে যেখানে এই সিম্পল হারমোনিক অসিলেটর মডেলটা স্টাডি করা হয়েছে বা সেই মোশনটাকে আমরা সিম্পল হারমোনিক অসিলেটর মোশন হিসাবে ভাবতে পারি। তো সেখানে মোটামুটিভাবে গোটা 25 মতো রিপ্লাই পাওয়া গিয়েছিল আর কি। এছাড়া আরও রয়েছে। বুঝতে পারছো তাহলে এর অ্যাপ্লিকেশনটা? কোয়ান্টাম মেকানিক্সেও যখন পড়বে, কোয়ান্টাম মেকানিক্সেও কিন্তু এই সিম্পল হারমোনিক অসিলেটর মডেলটা কোয়ান্টাম মেকানিক্যালি আমরা করবো আর কি, অ্যাপ্লাই করবো। ওকে, তো যাই হোক, এটা তো জাস্ট ব্রিফ ইন্ট্রোডাকশন গেল। এবার একটু টপিকটার মধ্যে ঢোকা যাক। সিম্পল হারমোনিক মোশন বলতে আমরা বুঝি যে কোনো একটা পার্টিকেলের ওপর জাস্ট একটাই ফোর্স কাজ করছে। হ্যাঁ, বলো, কেউ কিছু বললে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং তো করছি। হ্যাঁ, করছি, আমার এখানে দেখাচ্ছে। হ্যাঁ, দেখাচ্ছে। আমিও ফার্স্ট টাইম করছি, আমি জানি না এটা কতটা এফিসিয়েন্ট হবে বা ভলিউমটা কতটা বড় হবে, দেখা যাক। তো ওকে, লেট মি কন্টিনিউ। যে আমি সিম্পল হারমোনিক মোশনের কথা বলছি। হিয়ার দি পার্টিকেল অর দি সিস্টেম ইজ অ্যাক্টেড আপন বাই এ সিঙ্গেল ফোর্স অ্যান্ড দ্যাট ইজ কল্ড দি রেস্টোরিং ফোর্স। হ্যাঁ, কোনো একটা বডিকে ধরো এইটা হচ্ছে সাম ইকুইলিব্রিয়াম পজিশন। হ্যাঁ, বডিটার এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন
ইকুইলিব্রিয়াম পজিশন বলতে কি বোঝায়? হাউ ক্যান ইউ ডিফাইন দি ইকুইলিব্রিয়াম পজিশন? ক্যান এনিওয়ান অ্যান্সার? ইকুইলিব্রিয়াম পজিশন বলতে কি বোঝো? কিভাবে ইকুইলিব্রিয়াম? পোটেনশিয়াল ফাংশনটা মিনিমা রয়েছে। গুড। পোটেনশিয়াল হ্যাজ দি মিনিমা অ্যাট দ্যাট পয়েন্ট। পোটেনশিয়ালটা সেই পয়েন্টে মিনিমা রয়েছে। এবার যদি কোনোভাবে পার্টিকেলটাকে ঠিক সেই জায়গাটা থেকে একটু ডিসপ্লেস করা হয়, এই মিনিমাটা থেকে যদি একটু ডিসপ্লেস করা হয়, হ্যাঁ, ধরো সাম একটা ডিসপ্লেসমেন্ট এক্স দেওয়া হয়েছে, তাহলে একটা ফোর্স এই বডিটার উপর কাজ করবে, এবং সেই ফোর্সটা কোন দিকে কাজ করবে? ফোর্সটা বডিটার, মানে বডিটা ধরো ডিসপ্লেসড হয়ে এইরকম একটা জায়গাতে এসেছে, তাহলে বডির ওপর ফোর্সটা ঠিক অপোজিট ডিরেকশনে কাজ করবে, সো অ্যাজ টু রিস্টোর ইটস প্রিভিয়াস পজিশন। দ্যাট ইজ ওয়াই উই কল দি ফোর্স টু বি রেস্টোরিং ফোর্স। হ্যাঁ, সেই জন্য এটাকে আমরা রেস্টোরিং ফোর্স বলে থাকি। And as you see that restoring force is oppositely directed to the displacement, that's why a negative sign comes. F equals to minus x. আমরা এখানে একটা proportionality symbol introduce করতে পারি, সে minus some s into x। এই s টা হচ্ছে একটা constant, এই s টাকে বলা হয় restoring force constant। হ্যাঁ, s is called the restoring force constant। অর্থাৎ রেস্টোরিং ফোর্স অ্যাক্টিং পার ইউনিট ডিসপ্লেসমেন্ট। এক্সটা যদি 1 হয় তাহলে এফটা কত হবে, এটা কি আমরা রেস্টোরিং ফোর্স কনস্ট্যান্ট বলে থাকি। তাহলে উই ক্যান রেডিলি রাইট ডাউন দি ইকুয়েশন অফ মোশন। ইকুয়েশন অফ মোশনটাকে লিখে ফেলতে পারি, এমটাকে রিপ্লেস করতে পারি বাই এই এফটাকে রিপ্লেস করতে পারি বাই m ইন্টু d2x dt2। f is replaced by m into d2x dt2। রাইট সাইডটা যেমন ছিল রইল। সো কনস্ট্রাক্ট দি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যাজ d2x dt2 প্লাস s by m into x equals to 0। s টা কি একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, mটাও কি একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, বডিটার মাস, তো s by m এইটাকে আমি বললাম সাম ওমেগা স্কয়ার। হ্যাঁ, s by m ইজ সাম ওমেগা স্কয়ার। তাহলে ইকুয়েশনটাকে এরকম ভাবে লিখে ফেলা যায় d2x dt2 plus omega square x equals to 0, and this is the differential equation of simple harmonic motion। কোন একটা পার্টিকেল যদি সিম্পল হারমোনিক মোশন পারফর্ম করে তাহলে তার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা এরকম ফর্মে লিখে ফেলতে পারি। ক্যান ইউ আইডেন্টিফাই দি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফ্রম ম্যাথমেটিক্যাল পার্সপেক্টিভ? ম্যাথমেটিক্যাল ভিউ পয়েন্ট থেকে ইকুয়েশনটাকে আইডেন্টিফাই করতে পারছো? হোয়াট ইজ দি টাইপ অর নেচার অফ দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন? সেকেন্ড অর্ডার, লিনিয়ার, হোমোজিনিয়াস, আরেকটা বাদ গেল। হ্যাঁ, আরো একটা বাদ গেল, ফার্স্ট ডিগ্রি। সেকেন্ড অর্ডার, ফার্স্ট ডিগ্রি, লিনিয়ার, হোমোজিনিয়াস, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, তো এই ইকুয়েশনে কোএফিসিয়েন্টটা তো কনস্ট্যান্ট দেখতে পাচ্ছ। কোএফিসিয়েন্ট বলতে কোনটাকে বলতে চাইছি এখানে? এই ইকুয়েশনে কোএফিসিয়েন্ট কনস্ট্যান্ট মানে কোন কোএফিসিয়েন্টটাকে বলতে চাইছি? omega square একটা constant। You know how to solve this equation, is not it? ইকুয়েশনটাকে সলভ করতে জানো? কি করতে হয় আমাদেরকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুটগুলোকে বের করতে হয়। হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুটগুলো বের করতে হয়। রুটগুলো কি হবে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের? চটপট কমপ্লেক্স ফর্মুলা কি সেগুলো বলো। প্লাস মাইনাস আই ওমেগা, রাইট? প্লাস মাইনাস আই ওমেগা। তাহলে সলিউশনগুলোকে দেখো আমরা এইরকম ভাবে লিখে ফেলতে পারি। হ্যাঁ, a e to the power i omega t plus b e to the power minus i omega t এইরকম ভাবে লিখতে পারি, অথবা c cos omega t d cos omega t, বা মানে a cos omega t b cos omega t এরকম ভাবে লিখতে পারি। আবার যদি এরকম cos omega t sin omega t ফর্মে লেখা হয়, সেটা অল্টারনেটিভলি এরকম ভাবে বলা যেতে পারতো r sin omega t plus theta বা r cos omega t minus phi। এরকম অনেক রকম ভাবে তাহলে সিম্পল হারমোনিক মোশনের সলিউশনটাকে লিখে ফেলা যায়। e to the power j omega t e to the power minus j omega t এরকম ফর্মে, cosine omega t sin omega t এরকম ফর্মে, বা r sin omega t plus theta r cos omega t minus phi এরকম ফর্মে লিখে ফেলতে পারি। যখন যেমন ভাবে দরকার, যেভাবে মানে যেমন ভাবে রিপ্রেজেন্ট করলে ইন্টারপ্রিটেশনটা সহজ হবে, আমরা সেরকম ভাবে রিপ্রেজেন্ট করব। হ্যাঁ, কোনো স্পেসিফিক চয়েস আদারওয়াইজ নেই। এরকম যে কোনো এই যে 2 3 4 5 এই যে 4 রকম ভাবে লিখেছি, এর মধ্যে যে কোনো একটাকে তুমি এই ইকুয়েশনটা সলিউশন হিসেবে রিপ্রেজেন্ট করতে পারো। ঠিক আছে, প্রসিড করব? কিছু বলবে? কেউ কিছু বলছো? বলো।
না না, এস 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 লিখেছিলাম নাকি? এসটাকে তো রেস্টোরিং ফোর্স কনস্ট্যান্ট বললাম। ও এইটা এইটা এইটা, না না না, এসপ্লে, দাঁড়াও, এসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, না 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 না, এটা ভুল ভুল লেখা আছে, ভুল লেখা আছে। এটা হচ্ছে ফোর্স পার ইউনিট ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, ফোর্স পার, এটা এটা ভুল লেখা আছে, ইন্টারপ্রিটেশনটা ভুল, এটা ভুল লেখা আছে, এটা ভুল লেখা আছে। আমি এখানে পড়ানোর সময় যেটা বললাম সেইটাকে ফলো করো। এসটা হচ্ছে রেস্টোরিং ফোর্স কনস্ট্যান্ট, অর্থাৎ রেস্টোরিং ফোর্স পার ইউনিট ডিসপ্লেসমেন্ট, রেস্টোরিং ফোর্স পার ইউনিট ডিসপ্লেসমেন্ট। হয়েছে? এবার দেখো ইনিশিয়াল কন্ডিশন আমরা কিছু কাজে লাগাতে পারি। এইখানে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি বা ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, এইগুলো কিন্তু সব তোমার আরবিটারি কনস্ট্যান্ট, হ্যাঁ না? যে কোনো একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের, যে কোনো একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনকে যখন আমরা লিখছি, সেই জেনারেল সলিউশনটা কন্টেন্টস আরবিটারি কনস্ট্যান্ট। এই আরবিটারি কনস্ট্যান্টগুলোকে কিভাবে বের করতে হয়? যদি আমাদের কিছু বাউন্ডারি কন্ডিশন দেওয়া থাকে সেইগুলোকে কাজে লাগিয়ে, হ্যাঁ, কিছু ইনিশিয়াল কন্ডিশন, কিছু বাউন্ডারি কন্ডিশন যদি দেওয়া থাকে সেইগুলোকে কাজে লাগিয়ে আমরা এই আরবিটারি কনস্ট্যান্টগুলোকে বের করে ফেলতে পারি। ওকে, দেখো এইরকম যদি একটা কন্ডিশন বলে দেওয়া থাকে x ইকুয়ালস টু 0 at t ইকুয়ালস টু 0, মানে বুঝতে পারছো কনফিগারেশনটা কেমন? পার্টিকেলটি ইনিশিয়ালি কোথায় ছিল? x ইকুয়ালস টু 0 at t ইকুয়ালস টু 0 মানে কি বোঝাচ্ছে? পার্টিকেল ওয়াজ ইনিশিয়ালি at the mean position in the equilibrium position, equilibrium পজিশনে ছিল এটা ইনিশিয়ালি। হ্যাঁ, তাহলে সলিউশনটাকে আমরা কিভাবে লিখবো? কোন জায়গাটাতে বসাবো? 3 নাম্বার ইকুয়েশনটাকে নিয়ে ডিল করো। দেখো এই 3 নাম্বার ইকুয়েশনটাকে যদি সলিউশন হিসেবে ধরি, তাহলে এই বাউন্ডারি কন্ডিশন বা ইনিশিয়াল কন্ডিশনটাকে ইন্ট্রোডিউস করাটা সহজ হবে। এখানে t ইকুয়ালস টু 0 বসাও। যদি টিটা 0 বসাও তাহলে কি দেখতে পাবে? টিটা 0 বসালে দেখতে পাবে যে x ইকুয়ালস টু c, রাইট? 3 নাম্বার ইকুয়েশনে যখন t ইকুয়ালস টু 0 বসাচ্ছ, দেখো x সমান কত পাচ্ছ? c পাচ্ছ, বাট x সমান কত বলে দেওয়া রয়েছে? 0 বলে দেওয়া রয়েছে, সো দ্যাট ইমপ্লাইজ c ইকুয়ালস টু 0। তাহলে এই পার্টটা থাকে না। 3 নাম্বার ইকুয়েশনটা এই বাউন্ডারি কন্ডিশনের সাপেক্ষে রিডিউসেস টু দিস ফর্ম, x ইকুয়ালস টু সাম d sin ওমেগা t, x ইকুয়ালস টু d sin ওমেগা t। আচ্ছা, ওমেগাটাকে ইন্টারপ্রিট করতে পারবে কেউ? ওমেগাটাকে ইন্টারপ্রিট করতে পারবে? হোয়াট ইজ ওমেগা? What is omega? Angular frequency. How can you interpret it? Angular frequency এটাকে ইন্টারপ্রিট করো, কিভাবে করবে? ইন্টারপ্রিটেশনটা কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যে রিপ্রেজেন্ট করছে? দেখো এখানে খুব সুন্দরভাবে ইন্টারপ্রিট করা রয়েছে। মানে সলিউশনটা দেখেও বুঝতে পারছো সাইন ওমেগা টি বা কোসাইন ওমেগা টি, এই যে ফাংশনটা, এটা তো পিরিয়ডিক ফাংশন, রাইট? ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে সলিউশনটাকে আমি লিখেছি অ্যাজ সাইন ওমেগা টি বা কোসাইন ওমেগা টি, এটা তো একটা পিরিয়ডিক ফাংশন। কাজেই এর পিরিয়ডটা ডিটারমাইন্ড বাই ওমেগা, সেটাই বলা হয়েছে আর কি, একটা পিরিয়ডিক ফাংশন। এখানে আমরা যে ডিসপ্লেসমেন্টটাকে লিখেছি এক্সটি, সে এক্সটি, এই যে সলিউশনটা লিখেছি, এই সলিউশনটা তো পিরিয়ডিক সলিউশনকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম পর পর একই এক্স রিপিটেড হচ্ছে। ধরো কোনো একটা সময় অ্যাট টাইম টি পার্টিকেলের পজিশনটা ছিল এক্স, আবার কত সময় পরে পার্টিকেলের পজিশনটা এক্স হবে বলো তো? একটা নির্দিষ্ট সময়ে টি টাইমে পার্টিকেলের পজিশনটা ছিল এক্স, তাহলে আবার কত সময় পরে এই পজিশনটা রিপিটেড হবে? আবার ঠিক আগের জায়গাতে ফিরে আসবে আফটার এ কমপ্লিট পিরিয়ড, টি প্লাস ক্যাপিটাল টি এই পরে হবে, তারপর টি প্লাস 2t এইরকম সময় পরে হবে। তাহলে একটা পিরিয়ডিক ফাংশনের ক্ষেত্রে তোমাদের আমি প্রিলিমিনারি টপিক্সে সেমিস্টার 1-এ বলেছিলাম, ফর এ পিরিয়ডিক ফাংশন দিস ডেফিনিশন হোল্ডস, xt ইজ সেম অ্যাজ xt প্লাস t, অর্থাৎ ক্যাপিটাল টি টাইম পরে আবার ডিসপ্লেসমেন্টটা একই রকম হবে, পজিশনটা একই রকম হবে, সেটাই এখানে করা হয়েছে, xt প্লাস t ইকুয়ালস টু xt। তো যে কোনো একটা সলিউশনকে নাও, 3 নাম্বার ইকুয়েশনে যে জেনারেল সলিউশন নিয়েছিলাম c কোসাইন ওমেগা টি d সাইন ওমেগা টি, এখানে টিটাকে রিপ্লেস করো বাই t প্লাস t দিয়ে রিপ্লেস করো, হয়েছে? করলে দেখো এখানে cos ওমেগা টি আর সাইন ওমেগা টি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট টার্ম, মনে আছে? কি করে আমরা চেক করেছিলাম? রনস্কিয়ান দিয়ে আমরা চেক করেছিলাম। হ্যাঁ, তাহলে দেখো এই যে ইকুয়েশনটা লিখেছি সেই ইকুয়েশনের বাম দিকে
কোসাইন টার্ম বাম দিকে কোসাইন টার্ম ডান দিকে কোসাইন টার্মের সাথে সমান, একই রকম ভাবে বাম দিকে সাইন টার্ম ডান দিকে সাইন টার্মের সাথে সমান। তো তাহলে কোসাইন ওমেগা টি প্লাস টি ইজ সেম অ্যাজ কোসাইন ওমেগা টি। এইটাকে কিভাবে লিখতে পারি? কোসাইন ওমেগা টি কে লিখতে পারি অ্যাজ ওমেগা টি প্লাস 2 পাই। তাহলে অন কম্প্যারিজন ইউ সি ওমেগা ইনটু ক্যাপিটাল টি ইকুয়ালস টু 2 পাই। ছবিটা খুব ভালো ওঠেনি। ওমেগা ইনটু টি সমান 2 পাই, দ্যাট ইজ ওমেগা ইকুয়ালস টু 2 pi by t. Now you see omega is properly interpreted. হ্যাঁ, ওমেগাটাকে আমরা কিন্তু এখন প্রপারলি ইন্টারপ্রিট করতে পারলাম। ওমেগা ইকুয়ালস টু 2 pi by t। টিটা যদি টাইম পিরিয়ড হয় তাহলে ওমেগা সমান 2 pi by t। তার মানে কি এটা ট্রুলি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে রিপ্রেজেন্ট করছে। এটাই হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি কত? f সমান 1 by t। f সমান 1 by t মানে ওমেগা বাই 2 pi। ওমেগা ইকুয়ালস টু 2 pi f। যদি ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে বলে তাহলে সবসময় এফটাকে ক্যালকুলেট করবে, যেটাকে আমরা পার সেকেন্ড বা হার্জ ইউনিটে রিপ্রেজেন্ট করে থাকি। আর যদি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে বলে তাহলে সেটাকে আমরা র্যাড পার সেকেন্ড এইরকম ইউনিটে রিপ্রেজেন্ট করে থাকি, এই রেডিয়ান পার সেকেন্ড এই ইউনিটে রিপ্রেজেন্ট করে থাকি। প্লট করতে পারো। আর মানে তোমার সিম্পল হারমোনিক মোশনটার এটা কি সলিউশনটা কি, ইনিশিয়াল কন্ডিশনের সাপেক্ষে সলিউশনটা যদি বলে দেওয়া থাকে তাহলে এটাকে প্লট করতে পারো। ধরো x ইকুয়ালস টু সাম আর সাইন ওমেগা টি, এইটা একটাকে রিপ্রেজেন্ট করছে সিম্পল হারমোনিক মোশন, সে x1। আর একটা সিম্পল হারমোনিক মোশনকে আমরা আর ইন্টু কস ওমেগা টি এইরকম ভাবে রিপ্রেজেন্ট করছি। দুটোর মধ্যে তফাৎ কি বলো তো? দুটোর মধ্যে একটা ঠিক দুটোর মধ্যে একটা 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স রয়েছে। ঠিক, তাহলে x2টাকে ইন টার্মস অফ j কিভাবে রিপ্রেজেন্ট করতে পারতাম বলো তো? বা ইন টার্মস অফ x1 কিভাবে রিপ্রেজেন্ট করতে পারতাম কেউ? বুঝতে পারলে? x1 ইনটু e টু দি পাওয়ার j বাই 2, দ্যাটস ইজ ঠিক, তাই না? মানে একটা কি আরেকটার সাথে 90 ডিগ্রি ফেজ লিড করছে, এইটাই x1 ইনটু e টু দি পাওয়ার j বাই 2। এটাই হচ্ছে কমপ্লেক্স নাম্বারের ইউজ। দেখো দুটোকে যদি প্লট করি কিরকম ধরনের প্লট হবে? ওরে বাবা, এটা সাংঘাতিক বড় আসছে, দাঁড়াও। ঠিক করছি কি, এক মিনিট মোটামুটি ভাবে আঁকতে পেরেছি। কোনটা x1 কোনটা x2 বলো তো? কোনটা x1 কোনটা x2? লালটা হচ্ছে x2 আর ব্লুটা হচ্ছে x1। ঠিক আছে, দেখো এখানে কন্ডিশনটা থেকেই বুঝতে পারছো, যদি আমরা এটাকে যদি t ইকুয়ালস টু 0 বলি, at t ইকুয়ালস টু 0 দেখো x1টা কত হওয়া উচিত? 0। আর x2টা কত হওয়া উচিত? x2টা হওয়া উচিত r। এই জিনিসটাকে তাহলে এইটা হচ্ছে r কে রিপ্রেজেন্ট করছে, এইটা r কে রিপ্রেজেন্ট করছে। এই দিক বরাবর টাইমটাকে অ্যাপ্লাই করেছি, তাহলে এই যে কোঅর্ডিনেটটা এটা কত বলো তো? ক্যাপিটাল T, রাইট? এটা যদি টাইম t ইকুয়ালস টু 0 বলি, এইটা কি টাইমটা ক্যাপিটাল T হবে। এটাই তো একটা ফুল পিরিয়ডকে রিপ্রেজেন্ট করছে, এইটা কত হবে? t বাই 2। এইটা কত হবে? t বাই 4। আর এই যে পয়েন্টটা এইটা কত হবে? 3t বাই 4। এরকম ভাবে একটা কমপ্লিট পিরিয়ডে আমি মোশনটাকে পিক্টোরিয়ালি রিপ্রেজেন্ট করলাম। হয়েছে? বলো, কারো কনফিউশন থাকলে বলো। ঠিক আছে তো নাকি? নেক্সট, এবার কিছু এক্সাম্পলস অফ সিম্পল হারমোনিক মোশন। হ্যাঁ, সিম্পল হারমোনিক মোশনের কিছু এক্সাম্পলস। আমি তো বললাম যে এরকম প্রচুর মোশন রয়েছে,
যেগুলোকে সিম্পল হারমোনিক দেখায়। তোমরা দুটো একটা নাম বলতে পারবে এইগুলো ছাড়া আর কিছু এমন দেখে এসেছো বা করে এসেছো? এইচ.সি. ভার্মার বই থেকে করে এসেছো? গর্ত করে দেওয়া যায় দিয়ে একটা, হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ঠিক। আর কিছু? হুম হুম ঠিক ঠিক। আর কিছু? আর কিছু? একটা সিম্পল পেন্ডুলাম, হ্যাঁ হ্যাঁ বলতে পারো। কম্পাউন্ড পেন্ডুলাম। এইচ.সি. ভার্মার বই থেকে প্রবলেম করেছো এরকম মনে করে দেখো, বায়োয়েন্সি চ্যাপ্টারটা পড়ার সময়, বায়োয়েন্সি চ্যাপ্টারটা পড়ার সময় যে ধরো একটা বডি ওয়াটারে ফ্লোট করছে, একটা ধরো সোলার বল ওয়াটারে ফ্লোট করছে, এবার এটাকে যদি সামান্য একটু ইমার্স করে ছেড়ে দাও তাহলে কি হবে, এটা সিম্পল হারমোনিক্যালি অসিলেট করবে। করেছিলে এই প্রবলেমটা? আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর ধরো এইরকম একটা প্রবলেম, ধরো একটা ইউটিউবে, ইউটিউব মানে তোমরা যেখানে ভিডিও দেখো সেটা নয়, ইউ শেপের টিউবে যদি একটা লিকুইডকে নেওয়া হয়, লিকুইডকে নিয়ে যদি কোনো একটা কলামে লিকুইডটাকে একটু প্রেস করে ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু লিকুইড কলামটা সিম্পল হারমোনিক্যালি অসিলেট করবে। ঠিক আছে, এরকম প্রচুর প্রবলেমস রয়েছে বা এক্সাম্পলস রয়েছে। আমরা এখানে জাস্ট কয়েকটা রিপ্রেজেন্টেটিভ দেখাবো আর কি। এবং এখানে এগুলো দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে যে অরিজিন অফ দি ফোর্স এইটাকে দেখানো। আমরা তো আগেই বললাম কোনো একটা সিস্টেম বা একটা বডি যদি সিম্পল হারমোনিক্যালি অসিলেট করে তাহলে একটা রেস্টোরিং ফোর্স দরকার, যে রেস্টোরিং ফোর্সটা অবশ্যই ডিসপ্লেসমেন্টের সাথে প্রপোর্শনাল হবে। ঠিক আছে, the restoring force must be proportional to the displacement. তো what is the origin of the force? কেউ বলতে পারবে? ধরো তোমার এই যে বায়োয়েন্সির কথা বলছো, হ্যাঁ, সেখানে তোমার এই রেস্টোরিং ফোর্সের অরিজিনটা কি? বা তোমার একটা স্প্রিং এর সাথে একটা মাসকে ঝুলিয়ে রেখেছো, এবার স্প্রিংটাকে একটু টেনে ছেড়ে দাও, এই যে ফোর্সটা সেটাও তো তোমার সেখানেও তো তোমার একটা রেস্টোরিং ফোর্স হবে এবং বডিটা সিম্পল হারমোনিক্যালি অসিলেট করবে। তো এখানে তোমার এই এটার অরিজিন কি, রেস্টোরিং ফোর্সের অরিজিন কি? ইলাস্টিক ফোর্স। আর প্রথম যেটা বললাম সেখানে কি, গ্র্যাভিটেশনাল ফোর্স। হ্যাঁ, গ্র্যাভিটেশনাল ফোর্স, এরকম বিভিন্ন রকম অরিজিন থাকতে পারে। এই রকমই কয়েকটা এক্সাম্পল দেখানো রয়েছে। দি সিম্পলেস্ট ওয়ান ইজ অফকোর্স দি সিম্পল পেন্ডুলাম। স্ট্রাকচারটা কেমন? একটা স্ট্রিং নেওয়া হয়, একটা ইনএক্সটেন্সিবল স্ট্রিং নেওয়া হয়, লাইট মাসের একটা ইনএক্সটেন্সিবল স্ট্রিং নেওয়া হয়, নিয়ে একটা এন্ডে ফিক্স করে দেওয়া হয়েছে, আর আরেকটা এন্ডে একটা ববকে সাসপেন্ড করা আছে, হ্যাঁ, হ্যাং করানো আছে আর কি। একটা এন্ডে আর একটা বলকে ধরো আটকে দেওয়া রয়েছে। এবার ন্যাচারালি এটা কি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড থাকবে। ধরা যাক এল ইজ দি লেন্থ অফ দি স্ট্রিং, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড রয়েছে, এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। তার কারণ এখানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি হ্যাজ ইটস মিনিমা, লোকাল মিনিমা রয়েছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির। এই যে পজিশনটা, এই পজিশনটা তাহলে ইকুইলিব্রিয়াম পজিশনকে রিপ্রেজেন্ট করছে। নাও ইউ ডিসপ্লেস দি বব বাই সাম অ্যাঙ্গেল থিটা, একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট প্রডিউস করো, তাহলে কি হবে? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট প্রডিউস করার পর ধরো এইরকম কোন একটা পজিশনে নিয়ে এলে, এইটা ধরো সে পজিশন ও, ইনিশিয়াল পজিশন, ইকুইলিব্রিয়াম পজিশন ও, এবার তুমি একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা দিয়ে পি পজিশনে শিফট করলে, তাহলে বডিটার কি একটা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হয়েছে। এখানে ফোর্সগুলোর কম্পোনেন্টগুলো কেমন দেখো, দাঁড়াও আমি এইখানটা আলাদা করে এঁকে দেখাই, সেটা বেটার হবে। এটা ধরো ববটা, এটা হচ্ছে স্ট্রিং বরাবর যে ডিরেকশনটা সেইটা, এইটা হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশন। এই অ্যাঙ্গেলটা যে থিটা, এটা সবাই বুঝতে পারছো? এই অ্যাঙ্গেলটা থিটা, এটা হচ্ছে স্ট্রিং এর লেন্থ বরাবর যে ডিরেকশনটা, এটা ভার্টিক্যাল ডিরেকশন। ওয়েটটা তো সবসময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করবে, তাহলে এই স্ট্রিং বরাবর যে কম্পোনেন্টটা সেটা কত হবে, mg cos থিটা, আর স্ট্রিং এর লেন্থের সাথে পারপেন্ডিকুলার যে কম্পোনেন্টটা সেইটা কত হবে, mg sin থিটা। তো স্ট্রিং এ তো একটা টেনশন থাকে, এই mg cos থিটাটা কি বেসিক্যালি টেনশনের সাথে সমান, স্ট্রিং এর যে টেনশন সেটা কি mg cos থিটা এইটার সাথে সমান। বাট mg sin থিটাটা দেখতে পাচ্ছ একটা আনব্যালেন্সড ফোর্স,
mg sin theta এইটা একটা আনব্যালেন্সড ফোর্স এন্ড হুইচ ডিরেকশন ইট ইজ অ্যাক্টিং, কোন ডিরেকশন এটা কাজ করছে, টুয়ার্ডস দ্য মিন পজিশন, টুয়ার্ডস দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে এটাকে আমরা কি ফোর্স বলবো, কি ধরনের ফোর্স বলবো এটাকে, রেস্টোরিং ফোর্স। রেস্টোরিং ফোর্স, রেস্টোরিং ফোর্স বলতে সেই ফোর্সটা যে ফোর্সটা অ্যাক্টস টুয়ার্ডস, যে ফোর্সটা attempts to restore the equilibrium position। রেস্টোরিং ফোর্স বলতে আমরা সেই ফোর্সটাকে বলতে চাইছি যে ফোর্সটা বডিটার ইকুইলিব্রিয়াম পজিশনটাকে রিস্টোর করার চেষ্টা করছে। হ্যাঁ, এই তাহলে রেস্টোরিং ফোর্সটাকে আমরা আইডেন্টিফাই করতে পেরে গেছি। উই জাস্ট পুট এ নেগেটিভ সাইন, যেহেতু এটা রেস্টোরিং ফোর্স, যেহেতু এটা ডিসপ্লেসমেন্টের অপোজিট ডিরেকশনে কাজ করছে, সেই জন্য আমরা একটা নেগেটিভ সাইন বসাতে পারি, F equals to minus mg sin theta। ইউ রিমেম্বার দি টেলর সিরিজ এক্সপানশন অফ সাইন থিটা, মনে আছে? টেলর সিরিজ এক্সপানশন অফ সাইন থিটা কি হয়, থিটা মাইনাস থিটা কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস থিটা 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল। নাও লেট আস কনসিডার থিটা ইজ স্মল, থিটাটা ভেরি স্মল কনসিডার করো। যদি থিটাটা খুব স্মল হয় তাহলে থিটা কিউব বা থিটা 5 এই টার্মগুলো কি আরো ছোট হবে অ্যাজ কম্পেয়ার টু থিটা। তাহলে টেলর সিরিজ এক্সপানশনে ফার্স্ট টার্মটাকে রেখে বাকিগুলোকে ড্রপ করে দিতে পারি। তাহলে রেস্টোরিং ফোর্সটা কত দাঁড়ালো, রেস্টোরিং ফোর্সটা দাঁড়ালো মাইনাস এমজি সাইন থিটা, রেস্টোরিং ফোর্সটা দাঁড়ালো মাইনাস এমজি থিটা, রাইট রাইট রাইট, মাইনাস এমজি ইন্টু থিটা। এবার এই ছবিটার দিকে তাকাও, ছবিটার দিকে তাকাও, এখানে ট্যান থিটা সমান কত লিখতে পারো, ট্যান থিটা সমান এক্স বাই এল। এক্সটা যদি লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হয়, এলটা যদি স্ট্রিং এর লেন্থ হয়, তাহলে ট্যান থিটা সমান এল। আর যেহেতু থিটাটা স্মল, কাজী ট্যান থিটাও যা থিটাও তাই, ট্যান থিটাও যা থিটাও তাই, থিটা ইকুয়ালস টু এক্স বাই এল। তাহলে এমজি সাইন থিটা, এমজি থিটা যে ছিল সেখানে তুমি থিটাটাকে এক্স বাই এল দিয়ে রিপ্লেস করে দাও, এক্স বাই এল দিয়ে রিপ্লেস করে দাও, করলেই দেখতে পাচ্ছ যে এফটা রেস্টোরিং ফোর্সটা এক্স এর সাথে প্রপোর্শনাল হয়ে যাচ্ছে, রেস্টোরিং ফোর্সটা এক্স এর সাথে প্রপোর্শনাল হয়ে যাচ্ছে। এটাই তো তাহলে সিম্পল হারমোনিক মোশনকে রিপ্রেজেন্ট করছে। কন্ডিশন অফ সিম্পল হারমোনিক মোশন ইজ দ্যাট দি রেস্টোরিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু দি ডিসপ্লেসমেন্ট। আমরা অ্যানালিসিস করে দেখালাম যে এই রেস্টোরিং ফোর্সটা ডিসপ্লেসমেন্টের সাথে প্রপোর্শনাল হচ্ছে। কন্ডিশনটা কি, কন্ডিশনটা কি, in which case the restoring force for a simple pendulum will be proportional, yes, that's the condition, that's the condition। হ্যাঁ, theta must be very small, থিটাটাকে কিন্তু স্মল হতে হবে। হ্যাঁ, এটাকে যদি আরো কোয়ান্টিফাই করতে চাও তাহলে বলা উচিত যে থিটাটাকে 4 ডিগ্রি বা তার থেকে ছোট হতে হবে। হ্যাঁ, থিটাটাকে ছোট হতে হবে, থিটা মাস্ট বি ভেরি স্মল, তবেই কিন্তু এই জিনিসটা খাটবে। ব্যাস হয়ে গেল এটা, এফ ইকালস টু মাইনাস এম জি এক্স বাই এল। এবার এফটাকে তুমি রিপ্লেস করো বাই এম ইন্টু ডি টু এক্স ডিটি টু, এম আর এম বাদ দিয়ে দাও, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে লিখে ফেলো অ্যাজ ডি টু এক্স ডিটি টু প্লাস জি বাই এল ইন্টু এক্স ইকালস টু 0। দেখো এখান থেকে জি বাই এল এইটাকে আমরা ওমেগা স্কোয়ার বলতে পারি, জি বাই এলটাকে ওমেগা স্কোয়ার বলতে পারি। সলিউশনটা হবে এরকম, আর সাইন থিটা ওমেগা টি প্লাস থিটা, আর সাইন ওমেগা টি প্লাস থিটা, যেখানে ওমেগাটা হচ্ছে রুট ওভার অফ জি বাই এল, বা টি ইকালস টু 2 পাই বাই ওমেগা, বা 2 পাই ইন্টু রুট ওভার অফ এল বাই জি। এরকম ভাবে তাহলে আমরা টাইম পিরিয়ডটাকে ক্যালকুলেট করে ফেলতে পারি। তাহলে আমরা দেখালাম যে মোশন অফ এ সিম্পল পেন্ডুলাম, motion of a simple pendulum will be simple harmonic provided the angular displacement is small। angular displacement যদি small হয় তাহলে simple harmonic, simple pendulum এর মোশনটা simple harmonic হবে। এবং what will be the period of oscillation, period of oscillation will be determined by the length of the string, t equals to 2 pi root over of L by G। এবার একটু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন যদি করি, বলো তো থিটাটাকে স্মল কিভাবে করা যেতে পারে, থিটাটাকে স্মল কিভাবে করা যেতে পারে? ডিসপ্লেস কম করবে, ডিসপ্লেস কম করবে, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এটাই হচ্ছে কিন্তু আসল পয়েন্ট। স্ট্রিং এর লেন্থটাকে কি, হ্যাঁ, স্ট্রিং এর লেন্থটাকে কিন্তু অনেকটা বড় নিতে হবে। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট কম করব এটা একটা ঠিক কোয়ালিটেটিভ অ্যান্সার হয়ে গেল। ডিসপ্লেসমেন্ট কম তো করতেই হবে। ডিসপ্লেসমেন্ট কম যদি করতে চাও তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে, তোমাকে প্রিকশন নিতে হবে যাতে করে লেন্থ অফ দি স্ট্রিং বিকামস ভেরি লার্জ। যত বড় হবে তোমার কিন্তু থিটাটা স্মল যে হচ্ছে সেটা অ্যাসিওর্ড হবে, তবেই কিন্তু এই ফর্মুলাটা হোল্ড করবে। তোমরা হয়তো এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে জি মেজারমেন্ট করেছো, ল্যাবে কি করেছো এটা তোমরা কেউ স্কুল লেভেলে?
স্কুল লেভেলে করেছো, এইটা দিয়ে কি আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটাকে মেজার করতে পারি কোনো একটা জায়গায়। তো একটা এক্সপেরিমেন্টাল প্রিকশন হচ্ছে যে ইউ টেক দি লেন্থ অফ দি স্ট্রিং টু বি লার্জ। হ্যাঁ, টিপিক্যালি 1 মিটার বা 1.2 মিটার 1.3 মিটার এইরকম অর্ডারে আমরা লেন্থটাকে নিই। এই ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে অরিজিন অফ দি রেস্টোরিং ফোর্স কি পেলে বলো তো? রেস্টোরিং ফোর্স অফকোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স, রাইট রাইট, গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক। আচ্ছা, নেক্সট টরশনাল অসিলেশন। হ্যাঁ, টরশনাল অসিলেশন দেখেছো কি বা করেছো কোথাও? টরশনাল অসিলেশন কোথায় করেছো? ছিল, প্র্যাকটিক্যালি দেখোনি কোথাও? প্র্যাকটিক্যালি দেখোনি? ছোটবেলায় বলো বলো, কেউ বলছো কি ছোটবেলায় কি করেছো? হ্যাঁ হ্যাঁ, সেটাও কিন্তু একটা টরশনাল অসিলেশন, ঠিকই। ছোটবেলায় কোনো কিছু একটা ধরো রাবারের সাথে বেঁধে যদি এই এই যে ধরো এইরকমই একটা স্কিমের কথা ভাবো না, একটা স্ট্রিং বা একটা কিছু গাটার নিয়েছো, নিয়ে একটা বডিকে ধরে এইরকম ভাবে বেঁধে রেখেছো। এবার এই বডিটাকে ধরে যদি একটা রোটেশন দাও, দিয়ে যদি ছেড়ে দাও, তাহলে কি হবে? এটা একবার বাম দিকে ঘুরে গেল, তারপর আবার সেখান থেকে ফিরে এসে ডান দিকে ঘুরলো, মানে একবার ক্লকওয়াইজ ঘুরে গেল, আবার সেখান থেকে ফিরে এসে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেল, আবার ক্লকওয়াইজ ঘুরলো, আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো। এইরকম ভাবে কি মোশনটা রিপিটেডলি চলতে থাকছে। এই যে মোশনটা, এই মোশনটা কি আমরা টরশনাল অসিলেশন বলে থাকি। গাটারের থেকে, গাটারে এটা হবে না, গাটারে হতে পারে, কম হবে, সুতোতে তো আরও কম হবে। বাট এটা যদি একটা নাও, ওয়্যার নাও, একটা রিজিড ওয়্যার নাও, তাহলে কিন্তু এই জিনিসটা আরো ভালো করে বোঝা যাবে। আরো ভালো করে বোঝা যাবে। এটাকে আমরা টরশনাল অসিলেশন বলি। তো এখানে তাহলে রেস্টোরিং টর্কটাকে ক্যালকুলেট করা যায়। তোমাদের আনফর্চুনেটলি ইলাস্টিসিটি চ্যাপ্টারটা তুলে দিয়েছে সিলেবাস থেকে। সেমিস্টার 1-এ না হলে ইলাস্টিসিটিটা পড়ানো হতো আর কি। জেনারেল স্টুডেন্টরা ইলাস্টিসিটি পড়ে, তোমরা পড়োনি। যদি পড়তে তাহলে দেখতে যে এইটা রেস্টোরিং টর্কটা দেখানো যায় যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের সাথে প্রপোর্শনাল। কন্ডিশনটা কিন্তু ওইটা, থিটাটাকে ভেরি স্মল হতে হবে। সুতরাং ছোটবেলায় তোমরা যেটা করেছো সেইটা পিরিয়ডিক মোশন বটে, টরশনাল অসিলেশন বটে, বাট দ্যাট ইজ নট সিম্পল হারমোনিক। সেটা কিন্তু সিম্পল হারমোনিক নয়, তার কারণ তোমরা অনেক জোরে ঘুরিয়েছো, থিটাটাকে অনেক বড় দিয়েছো আর কি। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা যদি অনেক বড় হয়, তাহলে কিন্তু এই রেস্টোরিং টর্কটা থিটার সাথে জাস্ট প্রপোর্শনাল নয়, আরো হায়ার পাওয়ার থাকবে। তো এখানে আমরা ধরেই নিই যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা খুব স্মল, এই সিটা টরশনাল রিজিডিটি, যেটা একটা কনস্ট্যান্টকে রিপ্রেজেন্ট করে, টরশনাল রিজিডিটি অফ দি মেটেরিয়াল অফ দি ওয়্যার। এই যে ওয়্যারটা নেওয়া হয়েছে, তারটা নেওয়া হয়েছে, তার ইলাস্টিক প্রপার্টিকে রিপ্রেজেন্ট করছে সি, এটাকে টরশনাল রিজিডিটি বলা হয়। হ্যাঁ, তো টর্কটাকে আমরা কিভাবে লিখতে পারি? মুভমেন্ট অফ ইনার্সিয়া ইনটু অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তোমরা যখন রোটেশনাল মোশন পড়েছো সেখানে দেখেছো টর্ক সমান মোমেন্ট অফ ইনার্সিয়া ইনটু অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনটাকে আবার কিভাবে লেখা যায়? d2 থিটা dt2, d2 থিটা dt2। তাহলেই দেখতে পাচ্ছ যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা রিসেম্বলস দি ইকুয়েশন অফ মোশন অফ এ সিম্পল হারমোনিক মোশন। এটা একদম সিম্পল হারমোনিক ইকুয়েশন অফ মোশনের মতোই আর কি। d2 থিটা dt2 প্লাস c বাই i থিটা ইকুয়ালস টু 0, যেখানে ওমেগা স্কয়ার ইকুয়ালস টু c বাই i, অর্থাৎ ওমেগা ইকুয়ালস টু রুট ওভার অফ c বাই i। টাইম পিরিয়ডটাকে আমরা ক্যালকুলেট করতে পারি 2 পাই রুট ওভার অফ i বাই c। এইটা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালেও ছিল আর কি। সেমিস্টার 1-এ যদি প্র্যাকটিক্যাল করার সুযোগ হতো তাহলে এইরকম, এইটা নয় মানে এইরকম ফর্মুলাকে কাজে লাগিয়ে প্র্যাকটিক্যাল ছিল। এরকম ভাবে তাহলে দেখানো যায় যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট স্মল হলে টরশনাল অসিলেশনটা সিম্পল হারমোনিক হবে। এখানে সোর্স অফ এটা কি বলতো? রেস্টোরিং ফোর্স কি? হোয়াট ইজ দি সোর্স অফ রেস্টোরিং ফোর্স ইন দিস কেস? না না না, অ্যাপ্লাইড টর্ক তো একেবারেই নয়। কেউ বলো। ইলাস্টিক ফোর্স, অবশ্যই বলা যায় কেন, সেটাই বলো। ইলাস্টিক ফোর্স, টরশনাল রিজিডিটি বলছো মানে তো সেটা একটা ইলাস্টিক প্রপার্টিকে রিপ্রেজেন্ট করছে। তুমি যখন একটা তারের ওপর টর্ক অ্যাপ্লাই করছো, তারটার মধ্যে কি একটা শিয়ারিং স্ট্রেন ডেভেলপড হচ্ছে না? তারটার মধ্যে তো একটা শিয়ারিং স্ট্রেন ডেভেলপড হচ্ছে। শিয়ারিং স্ট্রেন যদি ডেভেলপ করো, তাহলে বাই ভার্চু অফ ইটস ইলাস্টিসিটি প্রপার্টি এ শিয়ারিং স্ট্রেস উইল বি ডেভেলপড, and that gives rise to torsional rigidity property.
তাহলে এখানে কিন্তু সোর্স অফ রিস্টোরিং ফোর্স ইজ দি ইলাস্টিক ফোর্স অফকোর্স। নেক্সট, অসিলেশন ইন এলসি সার্কিট। এলসি সার্কিটে অসিলেশন, এটাও কিন্তু দেখানো যায় সিম্পল হারমোনিক। এলসি সার্কিট কেউ পড়েছো কি তোমরা 10+2 লেভেলে? এলসি সার্কিট যদি একটা ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের প্যারালাল কম্বিনেশন, তাকে ড্রাইভ করা হয় বাই সাম অল্টারনেট, জাস্ট মানে এরকম একটা প্যারালাল কম্বিনেশন রয়েছে আর কি। হ্যাঁ, জাস্ট ইনিশিয়ালি ধরো ক্যাপাসিটারটা ফুললি চার্জ ছিল বা ইনিশিয়ালি ক্যাপাসিটারটা চার্জ ছিল, এখানে কার্চফস ল যদি অ্যাপ্লাই করি, এখানে যদি একটা অল্টারনেটিং সোর্স দিয়ে ড্রাইভ করে তাহলে অবশ্যই হবে, সেখানেও তোমার এলসি অসিলেশন হবে। বাট এইরকম একটা কনফিগারেশন যদি ভাবো যে একটা চার্জ ক্যাপাসিটার, সেটার সাথে একটা আইডিয়াল ইন্ডাক্টরকে কানেক্ট করা রয়েছে, তাহলে এখানেও কিন্তু দেখানো যায় যে কারেন্টটার একটা অসিলেশন হবে। কারেন্টটা এখানে তোমার সিম্পল হারমোনিক ইকুয়েশন অফ মোশনের যে মোশনটা সেটাকে ফলো করবে। দেখো, যদি আমরা কার্চফস ভোল্টেজ লটাকে অ্যাপ্লাই করি, ক্যাপাসিটারের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ ইজ সাম ভিসি, ইন্ডাক্টরের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ ইজ সাম ভিএল, তাহলে তাদের সামটা কি 0। ইন্ডাক্টরের অ্যাক্রসে যে পোটেনশিয়াল ড্রপ সেটাকে কিভাবে লেখা যায়, এল ইন্টু ডিডিটি অফ আই, মনে আছে, এল ইন্টু ডিআইডিটি, এটাই হচ্ছে ভিএল। ক্যাপাসিটারের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ কত হয়, কিউ বাই সি, এই সামটা 0। এবার এই ইকুয়েশনটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করো, যদি ডিকিউ ডিটি করো তাহলে কত হয়, সেটা আই, কারেন্ট সমান ডিডিটি অফ কিউ। তাহলে ইকুয়েশনটাকে একবার ডিফারেন্সিয়েট করে এরকমভাবে লিখে ফেলতে পারো। ফার্দার রিরাইট করো d2i dt2 প্লাস 1/LC ইন্টু i ইকুয়ালস টু 0। এই 1/LC এইটাকে যদি ওমেগা স্কোয়ার দিয়ে লিখে ফেলো, তাহলে দেখতে পাচ্ছ এই ইকুয়েশনটা বেসিক্যালি একটা সিম্পল হারমোনিক ইকুয়েশন অফ মোশনকে রিপ্রেজেন্ট করছে, যেখানে ওমেগাটা কত, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 1/√LC। পরে যখন আমরা অল্টারনেটিং কারেন্ট পড়বো সেখানে তো এটা যাবোই, কিন্তু জাস্ট এখানে একটু এক্সাম্পল হিসাবে দেওয়া রইল যে এলসি অসিলেশন যেটা, সেটাকে আমরা সিম্পল হারমোনিক মোশন হিসাবে ভাবতে পারি আর কি। এখানে কার সিম্পল হারমোনিক মোশন হচ্ছে বলো তো? সিম্পল হারমোনিক মোশনটা একটা সিস্টেমের হচ্ছে, বা একটা পার্টিকেল বা একটা বডির হচ্ছে? এখানে সেই পার্টিকেল বা বলো কোনগুলো? চার্জ পার্টিকেল, চার্জ পার্টিকেলগুলোর এখানে অসিলেশন হচ্ছে, ঠিক তাই, চার্জ পার্টিকেলগুলোর অসিলেশন হচ্ছে। সো হোয়াট ইজ দি সোর্স অফ রিস্টোরিং ফোর্স ইন দিস কেস? রিস্টোরিং ফোর্সের সোর্সটা কি এখানে? পোটেনশিয়াল ডিফারেন্স, অফকোর্স, ইলেকট্রিক ফোর্স, ইলেকট্রিক ফোর্স, ঠিক আছে, ইলেকট্রিক ফোর্স বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, আরো ভদ্র ভাষায় বললে তাই বলতে হবে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইজ দি সোর্স। হ্যাঁ, এটাই হচ্ছে সোর্স আর কি, ঠিকই। এরকম প্রচুর তোমার প্রবলেম আছে আর কি, যেগুলোকে দেখানো যায়। আমি প্রবলেম সেটে দিয়ে রেখেছি, দেখবে প্রচুর প্রবলেমস রয়েছে যেগুলোকে দেখাতে বলা হয়েছে যে সিম্পল হারমোনিক। তোমরা কিছু কেমন এইচএস লেভেলে হয়তো করেই এসেছো, আর এখানে আরেকটু নলেজ কাজে লাগিয়ে সেগুলোকে করে ফেলতে পারো আর কি। একটু জাস্ট হোল্ড করো, আমি দুটো একটা যদি মাথায় থাকে বলবো দেখে, একটু জাস্ট কোথায় থাকতে পারে অসিলেশনস। হ্যাঁ, ওই যে সে বলছিলাম না যে তোমার কোনো একটা ধরো ব্লক নিয়েছো, সেই ব্লককে ওয়াটারের উপর ফ্লোট করতে দেওয়া হলো। হ্যাঁ, একটা ব্লক নেওয়া হয়েছে যেটা ওয়াটারে ফ্লোট করছে, এবার এই ব্লকটাকে যদি স্লাইটলি ডিপ্রেস করে ছেড়ে দেওয়া হয় তাহলে এটা সিম্পল হারমোনিক মোশন পারফর্ম করবে। ওকে, তারপরে এই যে ইউ শেপড একটা টিউবে একটা লিকুইড নিয়েছো, লিকুইড নিয়ে কোনো একটা আর্মের বা কোনো একটা কলামের লিকুইডকে স্লাইটলি ডিপ্রেস করে যদি ছেড়ে দাও তাহলেও তোমার দেখবে যে সিম্পল হারমোনিক অসিলেশন পারফর্ম করছে। যদি একটা স্মুথ টানেল বোর করা হয় থ্রু দি আর্থ এবং একটা পার্টিকেলকে ছেড়ে দেওয়া হয় তাহলেও এটা সিম্পল হারমোনিক মোশন পারফর্ম করবে। কম্পাউন্ড পেন্ডুলাম, একটা আমি সিম্পল পেন্ডুলাম বললাম কি, কম্পাউন্ড পেন্ডুলাম মানে একটা রিজিড বডি, একটা লার্জ বডি কোনো একটা পয়েন্টে ফিক্স রেখে যদি সেটাকে অসিলেট করানো হয়, কম্পাউন্ড পেন্ডুলাম, তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কম হলে সিম্পল হারমোনিক হবে। হ্যাঁ, এরকম প্রচুর এক্সাম্পলস রয়েছে।
এই এবার একটা সিম্পল হারমোনিক্যালি অসিলেটিং পার্টিকেলের এনার্জিকে ক্যালকুলেট করা যাক। হ্যাঁ, এনার্জিকে ক্যালকুলেট করা যায়। ধরো এইরকম একটা ইকুয়েশন দিয়ে আমরা সিম্পল হারমোনিক্যালি অসিলেটিং পার্টিকেলটাকে রিপ্রেজেন্ট করছি। দিস ইজ দি ডিসপ্লেসমেন্ট টাইম রিলেশন ফর এ সিম্পল হারমোনিক্যালি অসিলেটিং পার্টিকেল এক্স ইকুয়ালস টু আর সাইন ওমেগা টি থিটা। এর দু ধরনের এনার্জি থাকবে। আর্গু করতে পারবে কেন? কাইনেটিক এনার্জির অরিজিন কি হওয়া উচিত, পোটেনশিয়াল এনার্জির অরিজিন কি হওয়া উচিত। একটা সিম্পল হারমোনিক্যালি অসিলেটিং পার্টিকেলের কাইনেটিক এনার্জিও থাকবে, পোটেনশিয়াল এনার্জিও থাকবে। কেউ আর্গু করতে পারবে কেন কাইনেটিক এনার্জি থাকবে বা কেন পোটেনশিয়াল এনার্জি থাকবে? না, আমি ঠিক 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 না, ঠিক ঠিক উত্তরটা পেলাম না। আরেকটু কেউ বলো, অন্য কেউ। হ্যাঁ, you are moving the particle from the equilibrium position, না? পার্টিকেলটাকে তো তুমি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সরিয়ে দিচ্ছ, তাহলে ইউ হ্যাভ টু ডু সাম ওয়ার্ক। যদি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে পার্টিকেলটাকে সরাও তাহলে তো তোমাকে কিছু একটা ওয়ার্ক করতে হয়েছে। সেই ওয়ার্কটাই উইল বি স্টোরড উইদিন দি বডি ইন দি ফর্ম অফ পোটেনশিয়াল এনার্জি। সেটাই তো পোটেনশিয়াল এনার্জি ফর্মে স্টোর থাকবে। আর পার্টিকেলের যেহেতু ভেলোসিটি আছে, কাজেই এর কাইনেটিক এনার্জি থাকবে। দেয়ার ইজ নো সারপ্রাইজ। V equals to dx dt. You know the formula of kinetic energy, half m v square. V equals to dx dt. এই ইকুয়েশনটাকে তুমি ডিফারেন্সিয়েট করো। এটা খুব সহজ ক্যালকুলেশন, তোমরা জানোই। cos ওমেগা টিটাকে লিখতে পারি √1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি। হ্যাঁ, সাইন ওমেগা টি সমান, এখান থেকে দেখো সাইন ওমেগা টি সমান x বাই r, সাইন ওমেগা টি সমান x বাই r, সেটাকে রিপ্লেস করে দেওয়া হলো, দিয়ে এরকম ভাবে লেখা হলো। এটাই হচ্ছে তোমার ভেলোসিটি ওমেগা √r স্কোয়ার মাইনাস x স্কোয়ার। জানো ভেলোসিটি ম্যাক্সিমাম কখন হয়? যদি এক্সটা 0 হয়, অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশনে ভেলোসিটিটা ম্যাক্সিমাম। মিনিমাম কখন হয়? মিনিমামটা হয় এক্সট্রিম পজিশনে। এই যদি তোমার মোশনটা হয়, এটা ধরো x ইকুয়ালস টু 0, এইটা হচ্ছে মাইনাস r, আর এইটা হচ্ছে প্লাস r। এই জায়গাতে কি ভেলোসিটিটা 0, এই জায়গাতেও ভেলোসিটিটা 0। সেই জন্যই তো আর প্লাস আর বা মাইনাস আর এর বাইরে যাচ্ছে না, ভেলোসিটিটা 0 হয়ে যাচ্ছে বলে। আর x ইকুয়ালস টু 0 তে ভেলোসিটিটা ম্যাক্সিমাম। কাইনেটিক এনার্জির ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু কত? দ্যাট ইজ হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার অর্থাৎ হাফ এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ইন্টু কস স্কোয়ার ওমেগা টি প্লাস থিটা। এটা টাইমের রেসপেক্টে বলছো। তুমি যদি এক্স এর রেসপেক্টে বলো, এই ফর্মুলাটাকে বসাও ভি এর জায়গায়, তাহলে কি হবে? হাফ এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে খুব পরিষ্কার যে কাইনেটিক এনার্জিটা ভেরিয়েবল, কাইনেটিক এনার্জিটা ভ্যারি করছে। যেখানে ভেলোসিটিটা ম্যাক্সিমাম সেখানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, অর্থাৎ এই ইকুইলিব্রিয়াম পজিশনে কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম। আর এক্সট্রিম যে পজিশন প্লাস আর বা মাইনাস আর, এই জায়গাতে কাইনেটিক এনার্জিটা মিনিমাম, দ্যাট ইজ 0। কাইনেটিক এনার্জির অ্যাভারেজ ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারি। ডু ইউ রিমেম্বার দি ফর্মুলা ফর ক্যালকুলেটিং দি অ্যাভারেজ ভ্যালু অফ এ কোয়ান্টিটি? মনে আছে কিভাবে আমরা একটা কোয়ান্টিটির অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করি? কেউ বলো কিভাবে ক্যালকুলেট করি? এখানে একটা ফুল পিরিয়ড নেব অফকোর্স। ফুল পিরিয়ডটা কত? ক্যাপিটাল টি হচ্ছে ফুল পিরিয়ড। তাহলে 1/t 0 to t ইকে dt। দেখো এই ফর্মুলাটাই শিখিয়েছিলাম তোমাদের। ইকের ভ্যালুটাকে বসিয়ে দাও। ইকের ভ্যালুটা কত? এই যে হাফ এম ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস থিটা। কস স্কোয়ার ওমেগা টি প্লাস থিটা, এই যে হাফ রয়েছে, আচ্ছা আমি এখানে একটু করে দেখাই। হাফ ইন্টু এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার cos স্কোয়ার ওমেগা টি প্লাস থিটা। আমি এখানে কি করলাম? একটা হাফ দিয়ে মাল্টিপ্লাই করলাম আর একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এই যে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, 2 cos স্কোয়ার ওমেগা টি প্লাস থিটা, এটাকে কত লেখা যায়? 1 প্লাস কোসাইন, এইটা লিখতে পারি এরকম ভাবে। সেটাই এখানে করা হয়েছে আর কি। এখানে একটা হাফ, এখানে আর একটা হাফ ফ্যাক্টর থাকবে, এখানে একটা হাফ ফ্যাক্টর থাকবে, যেটা মিশি একটু খেয়াল করে নিও, পরে সেটা আছে আবার দেওয়া। 1 প্লাস কোসাইন 2 ওমেগা টি প্লাস থিটা। এবার এই ফর্মুলাটার দিকে তাকিয়ে দেখো, কোসাইন ওমেগা টি, এটা কোসাইন 2 ওমেগা টি, এটাকে যদি ফুল পিরিয়ড ইন্টিগ্রেট করি কত হবে?
cos ওমেগা টি এটাকে ফুল পিরিয়ডে প্লট করো, কেমন হয় cos ওমেগা টি ফুল পিরিয়ডে প্লটটা? এইরকম হয় না, 0 to t। ইন্টিগ্রেট করা মানে কি বেসিক্যালি তো যোগ করা, এই জায়গাতে পজিটিভ, এই জায়গাতে পজিটিভ, আর এই যে জায়গাটা এখানটা থেকে নেগেটিভ, দেখতে পাচ্ছ 0। এবার cos 2 ওমেগা টি এইটার সাথে তফাৎ কি cos ওমেগা টির? এটার সাথে তফাৎ কি cos ওমেগা টি আর cos 2 ওমেগা টির মধ্যে তফাৎ কি? এই একই জায়গায় এর কি দুটো এ রয়েছে না, মানে cos 2 ওমেগা টি কে যদি প্লট করতাম তাহলে এটা কি তোমার t/2 হতো। তার মানে কি ক্যাপিটাল টি তে এরকম দুটো ফাংশন রয়েছে, দুটো ফুল এ রয়েছে, পিরিয়ড রয়েছে, দুটো ফুল এরকম রেপ্লিকা রয়েছে, তার সামটাও কি 0 হবে। তুমি এটাকে ম্যাথামেটিক্যালি করে দেখতেই পারো, ম্যাথামেটিক্যালি এটা করে দেখতেই পারো, যদি করো তাহলে দেখতে পাবে এটা আমাদের অনেক জায়গাতে কাজে লাগবে। কোসাইন ওমেগা টি কে যদি 0 to t ইন্টিগ্রেট করি 0 হবে, যদি সাইন ওমেগা টি কে করি 0 to t কত হবে? 0ই হবে। ইনফ্যাক্ট সাইন n ওমেগা টি বা কোসাইন n ওমেগা টি কে যদি 0 to t এর মধ্যে ইন্টিগ্রেট করি এটা সবসময় 0 হবে, যেখানে n টা কোনো একটা ইন্টিজার 1 2 3 4, হ্যাঁ, তার জন্য কোসাইন ওমেগা টি সাইন n ওমেগা টি এই ইন্টিগ্রেশনগুলো 0ই হবে। এটাকে আলাদা করে না করলেও চলে। হ্যাঁ, এই পার্টটা তাহলে বাদ চলে গেল। কি পড়ে রইল? 1 এর ইন্টিগ্রেশন করলে কি হবে? সিম্পলি t হবে, আর এখানে তোমার ডিনোমিনেটরে একটা t ছিল, সেইগুলোকে বাদ দিয়ে দাও। টু অবটেন দি ভ্যালু অ্যাজ দিস 1/4 m ওমেগা স্কয়ার r স্কয়ার। এর যে অ্যাভারেজ ভ্যালুটা পেলে সেই অ্যাভারেজ ভ্যালুটা কত? 1/4 m ওমেগা স্কয়ার r স্কয়ার। হয়েছে? এটাই হচ্ছে কাইনেটিক এনার্জির অ্যাভারেজ ভ্যালু। আমরা দেখলাম কাইনেটিক এনার্জির ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কত হয়, তার পাশাপাশি সেখান থেকে আমরা অ্যাভারেজ ভ্যালু কত হয় এটাকে ক্যালকুলেট করলাম। ওকে, এবার পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করতে পারি। পোটেনশিয়াল এনার্জি কি করে ক্যালকুলেট করব সেটাও তোমরা শিখেছো। পোটেনশিয়াল এনার্জি কি করে ক্যালকুলেট করতে হয়? এটা সিম্পলি কি f ইন্টু ডিএক্স, f ইন্টু ডিএক্স 0 to x ইন্টিগ্রেট করে দাও। f টা সমান কত? s ইন্টু এক্স, s ইন্টু এক্স, তাহলে করলে কত হয়? হাফ ইন্টু s এক্স স্কোয়ার, হাফ ইন্টু s এক্স স্কোয়ার। ফোর্সটা তো আমরা জানি, ফোর্সটা হচ্ছে s ইন্টু এক্স, তাহলে পোটেনশিয়াল এনার্জিটা কত হবে? f dx ইন্টিগ্রেশন, অর্থাৎ হাফ m ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, হাফ m ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এই এবার তুমি এটাকে টাইমের রেসপেক্টে বলতে পারো, এক্সটাকে রিপ্লেস করতে পারো অ্যাজ আর স্কোয়ার সাইন স্কোয়ার, এক্স স্কোয়ারটাকে রিপ্লেস করতে পারো অ্যাজ আর স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস থিটা। পোটেনশিয়াল এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু কোথায় থাকবে? অবশ্যই এক্সট্রিম পজিশনে। আর মিনিমাম ভ্যালু কোথায় থাকবে? মিনিমাম ভ্যালুটা হচ্ছে তোমার x = 0 ইকুইলিব্রিয়াম পজিশনে। পোটেনশিয়াল এনার্জিরও মিনিমাম ভ্যালু ক্যালকুলেট করতে পারি, এই সরি অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করতে পারি। পোটেনশিয়াল এনার্জির অ্যাভারেজ ভ্যালু কত হবে? 1/t 0 to t EPDT, একদম একই রকম ফর্মুলা। হ্যাঁ, জাস্ট এখানেও তোমার ওই EPDT এই যে ফর্মুলাটা এটা বসিয়ে দাও। দেখো এখানে কত রয়েছে? হাফ ইন্টু m ওমেগা স্কোয়ার r স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস থিটা। তুমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করো, 2 দিয়ে মাল্টিপ্লাই করো, করলে কত হয়? 2 সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস থিটা মানে কত? 1 মাইনাস কোসাইন 2 ওমেগা প্লাস থিটা, তাই তো? 2 সাইন স্কোয়ার থিটা সমান কত হয়? 1 মাইনাস কোসাইন 2 থিটা, সেটাই এখানে করা হয়েছে 1 মাইনাস কোসাইন দিস। এইটাকে ইন্টিগ্রেট করলে কি আবার 0 পাবো প্রথমটা থেকে, তাহলে কি বেরিয়ে আসবে? শুধুমাত্র টি বাদ দিয়ে দাও। টু অবটেন দি ভ্যালু অ্যাজ 1/4 m ওমেগা স্কোয়ার r স্কোয়ার। তাহলে কাইনেটিক এনার্জির অ্যাভারেজ ভ্যালু যা ছিল, পোটেনশিয়াল এনার্জির অ্যাভারেজ ভ্যালু একই রকম দেখলাম। আর কিছু কনক্লুশন এখান থেকে ড্র করতে পারছো এই ক্যালকুলেশনগুলো থেকে? এই ক্যালকুলেশন টোটাল এনার্জিটা কনজার্ভ, গুড, টোটাল এনার্জিটা কিন্তু কনজার্ভ, সেটা পারছো সবাই ফলো করতে? দেখো পজিশনের টার্মে ক্যালকুলেট করো, পজিশনের টার্মে ক্যালকুলেট করো, তাহলেও যা পাবে, আর যদি টাইমের রেসপেক্টে ক্যালকুলেট করো তাহলেও একই রকম পাবে। হ্যাঁ, টোটাল এনার্জি, একটা জিনিস তো আমরা এখানে দেখলাম, অ্যাভারেজ এনার্জিগুলো সমান, অ্যাভারেজ ভ্যালু অফ কাইনেটিক এনার্জি সেম অ্যাজ অ্যাভারেজ ভ্যালু অফ পোটেনশিয়াল এনার্জি। তার পাশাপাশি আরেকটা জিনিস দেখলাম, টোটাল, আচ্ছা টোটাল অ্যাভারেজ এনার্জি। হ্যাঁ, টোটাল এনার্জিটা কত? টোটাল এনার্জিটা হচ্ছে হাফ m ওমেগা স্কোয়ার r স্কোয়ার, দুটোর সাম।
বা তুমি ইকে প্লাস ইপি এইগুলো যদি করতে তাহলে টোটাল এনার্জিটাকে পেয়ে যেতে। এই যেখানে সেটা করা আছে দেখো, এই যে হাফ এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার করলে কত হয়, হাফ এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। এই বা তুমি টাইমের রেসপেক্টে করো, টাইমের রেসপেক্টে যে ইপি বা ইকে গুলোকে ডিফাইন করেছিলে সেরকম ভাবে বসাও, তাহলে দেখতে পাচ্ছ হাফ এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। এই দুটোকে আমরা প্লট করতে পারি। যদি এই দিক বরাবর এনার্জিকে প্লট করি, এই দিক বরাবর যদি এনার্জিকে প্লট করি এজ এ ফাংশন অফ এক্স, দেখতে পাচ্ছ যে ইকে কার্ভটা কেমন হবে, ইকে কার্ভটা তোমার এই যে ইনভার্টেড প্যারাবোলা হবে, এরকম ধরনের ইনভার্টেড প্যারাবোলা হবে, আর ইপি কার্ভটা কেমন হবে, এরকম প্যারাবোলা হবে, যাতে করে দুটো সামটা সবসময় কনস্ট্যান্ট হয় এবং সেই ভ্যালুটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। এটাই হচ্ছে টোটাল এনার্জি অফ এ সিম্পল হারমোনিক অসিলেটর। বলো, আর কোনো প্রশ্ন থাকলে বলো এখান থেকে। কেউ বলো। শুনতে পাচ্ছি না কারো থেকে কিছু, আওয়াজ পাচ্ছি না। ওকে, ঠিক আছে। তাহলে এখান থেকে খুব পরিষ্কার যে যদি আমরা সিম্পল হারমোনিক মোশনটাকে শুরু করতেই যাই, ইন অর্ডার টু ইনিশিয়েট দি মোশন উই নিড টু ইম্পার্ট সাম এনার্জি। না, ধরো একটা সিম্পল পেন্ডুলাম ঝুলছে, সিম্পল পেন্ডুলাম ধরো আছে, এটা তো তোমার ইকুইলিব্রিয়াম পজিশনই থাকবে আনলেস উই ডিস্টার্ব দি পজিশন। হ্যাঁ, যতক্ষণ না পজিশনটাকে ডিস্টার্ব করছি ততক্ষণ পর্যন্ত তো জিনিসটা একই রকম জায়গাতে থাকবে। এবার তুমি যদি করতে থাকো, একটু এনার্জি দিয়ে পার্টিকেলটাকে ডিসপ্লেস করে দাও, একটা এনার্জি দিয়ে যদি বডিটাকে ডিসপ্লেস করে দাও, তাহলে কি হবে, একটা এনার্জি দিয়ে যখন বডিটাকে ডিসপ্লেস করে দিচ্ছ তখন কি হচ্ছে, তখন এটা সিম্পল হারমোনিক্যালি অসিলেট করছে। এই যে ইনিশিয়াল এনার্জিটা দিয়েছো, দ্যাট এনার্জি উইল রিমেন কন্টেন্ট, দ্যাট এনার্জি উইল বি কন্টেন্ট উইদিন দি বডি। বডিটা যতক্ষণ পর্যন্ত সিম্পল হারমোনিক অসিলেশন পারফর্ম করবে, এনার্জিটা ওর মধ্যেই কন্টেন্ট থাকবে, অ্যান্ড দি বডি উইল কন্টিনিউ দি সিম্পল হারমোনিক মোশন ফর ইনফাইনাইটলি লং টাইম। এখান থেকে পড়ে তাই তো দেখলে যে একটা সিম্পল পেন্ডুলামকে যদি ইনিশিয়ালি একটা এনার্জি ইম্পার্ট করে ছেড়ে দাও, একটা সিম্পল হারমোনিক মোশন শুরু করে যদি ছেড়ে দাও, তাহলে মোশনটা কি কন্টিনিউড হবে, চলতেই থাকবে। বাট ইন প্র্যাকটিস আমরা কি সত্যিই তাই দেখি? প্র্যাকটিস আমরা কি সত্যি তাই দেখি? কি হয়, মোশনটা ডিকে করে যায়, রাইট? মোশনটা ড্যাম্পড হয়ে যায়, মোশনটা ডিকে করে যায়, একটা সময় পরে মোশনটা স্টপড হয়ে যায়। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে জিনিসটা করলাম সেটা রাদার একটা আইডিয়াল কেস, এটা রাদার একটা আইডিয়াল কেস। হ্যাঁ, আমাদের তাহলে একটু যদি প্র্যাকটিক্যাল কেসের কথা কনসিডার করতে হয়, আমাদের কি করতে হবে, প্র্যাকটিক্যাল কেস যদি কনসিডার করতে চাই, আর একটু প্র্যাকটিক্যাল ভিউ পয়েন্ট থেকে যদি প্রবলেমটাকে স্টাডি করতে চাই, উই নিড টু ইন্ট্রোডিউস, বলো, এ ড্যাম্পিং ফোর্স। আমাদের অবশ্যই একটা ড্যাম্পিং ফোর্সকে ইন্ট্রোডিউস করতে হবে। হ্যাঁ, অ্যান্ড দি টপিক ইজ ড্যাম্পড হারমোনিক অসিলেশন, সেটাই হচ্ছে পরের টপিক। হ্যাঁ, ড্যাম্পড হারমোনিক অসিলেশন। তাহলে এখানে কিন্তু যখন আমরা ড্যাম্পড হারমোনিক অসিলেশন করব, দি বডি ইজ অ্যাক্টেড আপন বাই টু ফোর্সেস। বডিটা অ্যাক্টেড আপন বাই টু ফোর্সেস। কি কি ফোর্স সেই দুটো ফোর্স কি কি? ফোর্স কনস্ট্যান্টের জন্য বলো না, রেস্টোরিং ফোর্সের জন্য বলো। সব একটা রেস্টোরিং ফোর্স অবশ্যই, পার্টিকেলটাকে যখন ডিসপ্লেস করছি ইনিশিয়াল পজিশন থেকে, একটা রেস্টোরিং ফোর্স থাকবে যেটা তার প্রিভিয়াস পজিশনটাকে রিস্টোর করবে, দ্যাট ইজ দি রেস্টোরিং ফোর্স। আর এর পাশাপাশি একটা ড্যাম্পিং ফোর্স থাকবে, এর পাশাপাশি একটা ড্যাম্পিং ফোর্স থাকবে। দুটো ফোর্স এখানে। নাম্বার ওয়ান ইজ দি রেস্টোরিং ফোর্স, আমি ধরো সাম এফ আর এরকম ভাবে রিপ্রেজেন্ট করলাম, সেই এফ আর এইটা সমান কত লিখবো, মাইনাস এস ইন্টু এক্স, যেখানে এসটা হচ্ছে রেস্টোরিং ফোর্স কনস্ট্যান্ট। আর নাম্বার টু, এটাকে আমরা সে ড্যাম্পিং ফোর্স বলবো, সাম এফ ডি
অ্যান্ড দ্যাট ইজ ড্যাম্পিং ফোর্সটা কীরকম হওয়া উচিত? ড্যাম্পিং ফোর্স আর কিছু আরেকবার বলো, কি বললে? ড্যাম্পিং ফোর্সটা ঠিক কি এটা কিন্তু আমরা বলতে পারবো না। বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে বিভিন্ন রকম ড্যাম্পিং ফোর্স থাকে, এটা কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল। একটা পার্টিকেল যখন মোশন পারফর্ম করছে, একটা ধরো সিম্পল পেন্ডুলাম, সেটাকে তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সরিয়ে দিলাম, এর উপর ড্যাম্পিং ফোর্স কতটা, এইটার কোনো প্রিসাইজ অ্যান্সার নেই, এটার কোনো কংক্রিট অ্যান্সার নেই। তবে এটা সাধারণভাবে দেখা যায় যে এটা ভেলোসিটির উপরে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, ভেলোসিটির উপর ডিপেন্ডেন্ট। এবার ন্যাচারালি প্রশ্নটা আসবে, ভেলোসিটির উপর কিভাবে ডিপেন্ড করে, এই ডিপেন্ডেন্সটা কেমন? না, অপোজিট ডিরেকশনে তো কাজ করবে, সেই জন্যই তো এটাকে আমি ড্যাম্পিং ফোর্স বলছি। অপোজিট ডিরেকশনে তো কাজ করবে, সেই জন্য এটাকে আমি ড্যাম্পিং ফোর্স বলছি। ঠিকই, ড্যাম্প করার চেষ্টা করছে, ভেলোসিটি যেই দিকে তার উল্টো দিকে কাজ করছে। কিন্তু এখানে যেটা হাইলাইট করতে চাইছি, এর ম্যাগনিটিউডটা কিভাবে ভ্যারি করে ভেলোসিটির সাথে, সেটা কিন্তু উই ডু নট নো। বাট টু মেক আওয়ার লাইফ সিম্পল, উই টেক ইট প্রপোর্শনাল টু দি ভেলোসিটি। ঠিক আছে, I repeat it, to make our life simple, we take it proportional to the velocity. Damping force কে বলেছে, কি দিয়ে প্রমাণ করেছে? ঠিক আছে, প্রমাণ করে দেখিও, প্রমাণ করলে দেখিও, পরে এক্সপ্লেন করো। ড্যাম্পিং ফোর্সটা ভেলোসিটির উপরে ডিপেন্ড করে, কিন্তু ঠিক এক্স্যাক্ট কেমন ধরনের ডিপেন্ডেন্স সেটা কিন্তু আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, এটা বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়। এটা র্যাদার একটা ওভার সিম্পলিফিকেশন যে ড্যাম্পিং ফোর্সটা ভেলোসিটির সাথে প্রপোর্শনাল, বাট উই উইল টেক ইট টু মেক আওয়ার লাইফ সিম্পল। এটাকে সলভ করতে গিয়েই দেখবে যে কীরকম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যদি ভেলোসিটির আরও হায়ার পাওয়ারের উপর ডিপেন্ড করে, তাহলে আর বলার অপেক্ষা থাকবে না আর কি। আমরা এখানে তাহলে ড্যাম্পিং ফোর্সটা, এটা কিন্তু আমরা ধরে নিলাম, উই অ্যাজিউম দ্যাট দি ড্যাম্পিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু দি ভেলোসিটি। হ্যাঁ, আবার বলছি, আমরা ড্যাম্পিং ফোর্সটা ভেলোসিটির সাথে প্রপোর্শনাল, এইটা আমরা ধরে নিলাম। সাম মাইনাস কে ইন্টু ডিএক্সডিটি। মাইনাস সাইনটা কেন দিয়েছি এটা বুঝতে পারলে? মাইনাস সাইনটা কেন দিয়েছি বোঝা গেছে? ওকে, তাহলে এবার ইকুয়েশন অফ মোশনটা কি হবে বলো তো? এফ সমান এফ আর প্লাস এফডি, এটাই তো টোটাল ফোর্স, এটাই টোটাল ফোর্স। দেখো সেটাই এখানে লেখা হয়েছে। এফ মানে আমরা কি বলতে পারি, এম ইন্টু ডি টু এক্স ডিটি টু, এম ইন্টু ডি টু এক্স ডিটি টু। এফ ডি মানে কি, মাইনাস কে ডি এক্স ডিটি, সেইটা তোমার এই বাম দিকে লেখা হয়েছে। আর এফ আর যেটা, সেইটা কি, সেইটা হচ্ছে তোমার মাইনাস এস এক্স, মানে এটাকেও তুমি বাম দিকে নিয়ে চলেছো, তাহলে প্লাস এস এক্স হয়ে যাবে। এখানে এটাকেও বাম দিকে নিয়ে চলেছো, প্লাস এস এক্স সমান 0। ওকে, এন্টায়ার ইকুয়েশনটাকে এম দিয়ে ডিভাইড করে দাও, এম দিয়ে ডিভাইড করে দাও। এই কেটাকে আমরা ড্যাম্পিং ফোর্স কনস্ট্যান্ট বলে থাকি। কেটা ড্যাম্পিং ফোর্স কনস্ট্যান্ট, অর্থাৎ ড্যাম্পিং ফোর্স পার ইউনিট ভেলোসিটি। এসটাকে বলি রেস্টোরিং ফোর্স কনস্ট্যান্ট, আগেও যেটা বলেছিলাম, রেস্টোরিং ফোর্স পার ইউনিট ডিসপ্লেসমেন্ট। আর এটাই। এবার এন্টায়ার ইকুয়েশনটাকে যদি এম দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে কি একটা কে বাই এম হবে। কে বাই এম, সেটাকে দেখো 2b এরকম ফর্মে লেখা হয়েছে, কে বাই এমটাকে 2b লেখা হয়েছে। হ্যাঁ, 2b ইকুয়ালস টু কে বাই এম। আর ওমেগা জিরো স্কোয়ার টা যেমন আগেও ছিল সেরকম এখানেও রয়েছে এস বাই এম। এইখানে বি যে কোয়ান্টিটিটা রয়েছে, এই বিটাকে ড্যাম্পিং ফ্যাক্টর বলা হয়, বিটাকে ড্যাম্পিং ফ্যাক্টর বলা হয়। হ্যাঁ, এটাকে কে বাই এমটাকে 2b নেওয়া হয়েছে, বি ইজ দি ড্যাম্পিং ফ্যাক্টর। এই ইকুয়েশনটাকে চিনতে পারছো? এই ইকুয়েশনটাকে ম্যাথামেটিক্যাল ভিউ পয়েন্ট থেকে দেখো কিভাবে এর নেচার বা এটাকে ঠিক করবে। মানে তাহলে আলাদা করে পড়ছো কেন? ও, নেচারটার কথা বলছো, আচ্ছা।
আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিকই সেটা ঠিকই বলেছে। এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর অফকোর্স অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এটাও তাহলে তোমার একটা সেকেন্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি লিনিয়ার হোমোজিনিয়াস অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এই ধরনের ইকুয়েশনকে কিভাবে সলভ করতে হয় সেটাও আমরা শিখে এসেছি। কি করতে হবে, আমাদেরকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে রুটগুলোকে বের করে ফেলতে হবে, তাই তো? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে রুটগুলোকে আমাদের এখানে বের করে ফেলতে হবে। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুটগুলো কি হবে দেখো, এই যে এখানে জিনিসটাকে দেখানো আছে। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুটগুলো কি হবে? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি বলো না? যদি তুমি এইরকম ল্যামডা ওয়ান হ্যাঁ হ্যাঁ এইরকম ভাবেই বলো, এম মানে মাস নয়, আচ্ছা পি দিয়ে বলো না, পি স্কোয়ার প্লাস 2bp প্লাস ওমেগা 0 স্কোয়ার ইকুয়ালস টু 0। এই ইকুয়েশন, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে দুটো রুট থাকবে, ধরো রুটগুলো হচ্ছে ল্যামডা 1 আর ল্যামডা 2, তাহলে সেই রুটগুলো কত? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস ওমেগা 0 স্কোয়ার, এইটাই এটাই হবে। দেখো রুটগুলো এইটাই হবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ওমেগা 0 স্কোয়ার। এবার কেন এই যে সেরকম তোমার 4b স্কোয়ার হবে, নিচে আবার 2 দিয়ে ভাগ হবে। এই যে এই ইকুয়েশনটা রুটগুলো বের করো না, এটা ঠিক কিছু বলছি না। মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার হ্যাঁ বি স্কোয়ার মাইনাস ওমেগা 0 স্কোয়ার হয়েছে। এবার তিনটে কেস হতে পারে, দেখো এখান থেকে কি বলতে পারবো আমি ল্যামডা 1 বা ল্যামডা 2 এইগুলো রিয়েল কি কমপ্লেক্স কনজুগেট বা রিয়েল কি ইকুয়াল, এরকম বিভিন্ন রকম কেস হতে পারে। একটা কেস ধরা যাক যেখানে বিটা ওমেগা 0 থেকে বড়, একটা কেস ধরা যাক যেখানে বিটা ওমেগা 0 থেকে বড়। বিটা যদি ওমেগা 0 থেকে বড় হয় তাহলে রুটগুলো কেমন দেখছো? রিয়েল অ্যান্ড আনইকুয়াল, রিয়েল অ্যান্ড আনইকুয়াল রুটসের ক্ষেত্রে সলিউশন কেমন হয় এটা আমরা জানি। রিয়েল আনইকুয়াল রুটসের ক্ষেত্রে সলিউশন কেমন হয় এটা আমরা জানি। সেই সলিউশনটাকে লেখা হয়েছে দেখো, মনে আছে তো? রিয়েল আনইকুয়াল রুটের ক্ষেত্রে a টু দি পাওয়ার, দাঁড়াও আমি ল্যামডা 1 ল্যামডা 2 টার্মে বলেছি, এই যে ল্যামডা 1t প্লাস b টু দি পাওয়ার ল্যামডা 2t। দেখো ল্যামডা 1t ল্যামডা 2t করলে প্রত্যেকটাতে e টু দি পাওয়ার মাইনাস bt এই ফ্যাক্টরটা পাবে, সেটাকে বাইরে নিয়ে নেওয়া হয়েছে, বাকি যেটা পড়ে থাকে সেটা এখানে লেখা হয়েছে a e টু দি পাওয়ার রুট ওভার অফ মাইনাস b স্কোয়ার মাইনাস ওমেগা 0 স্কোয়ার ইন্টু t এক মিনিট প্লাস b ইন্টু রুট ওভার অফ দিস। বলো বাইরে হবে অবশ্যই, এটা হয়েছে, এটা লেখা হয়েছে অবশ্যই, এটা নিয়ে কোনো কনফিউশন থাকার তো কথাই নয়। এগুলো তো নতুন কিছু বলছি না, এগুলো তো তোমরা জানোই। ইনফ্যাক্ট এইটা আমি তো বোধহয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়াতে গিয়ে পড়িয়েও ছিলাম এইটা, না? সেই আচ্ছা হয়ে গেল এটা। এবার এই ইকুয়েশনটা দেখে কিছু স্পেকুলেট করতে পারছো যে এখান থেকে কোনো অসিলেটরি বিহেভিয়ার কি বোঝা যাচ্ছে, পাওয়া যাচ্ছে? xt এইটা পিরিয়ডিক হতে পারে কি হতে পারে না, এই সম্পর্কে কোনো আইডিয়া পাচ্ছ কি তোমরা? ফাংশনগুলো দেখে কি মনে হচ্ছে কোনো পিরিয়ডিসিটি আছে? কেউ এক্সপ্লেন করো একটু। দুটোই এক্সপোনেনশিয়াল ফাংশন, ঠিকই, দুটোই তোমার এইরকম ই টু দি পাওয়ার ফর্মে রয়েছে। কাজেই প্রত্যেকটা ফাংশনেরই দেখো মনোটোনিক নেচার রয়েছে। এই ফাংশনটা কি মনোটোনিক ডিক্রিজিং, রাইট? এই যে ফাংশনটা এটা কি মনোটোনিক ডিক্রিজিং, এই যে ফাংশনটা এই ফাংশনটা কি মনোটোনিক ইনক্রিজিং, রাইট? কাজে এই ইকুয়েশনে কোনো রকম অসিলেটরি বিহেভিয়ার নেই। যদি ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকে তাহলে তুমি এ আর বি এই দুটোকে বের করে ফেলতে পারো। আমি আর ওই অ্যালজেব্রাটা করিনি, তোমরা নিজেরা এটাকে হোমওয়ার্ক হিসাবে নিতে পারো। অ্যাট টাইম t ইকুয়ালস টু 0 ধরো বলা আছে এক্সটা x0 আর ভিটা বলা আছে v0, তাহলে এই ইকুয়েশনে তুমি টাইমটাকে tটাকে 0 বসিয়ে দাও,
দিয়ে যেটা পেলে সেটাকে x0 এর সাথে সমান করো। আচ্ছা, এই ইকুয়েশনটাকে dx dt করো, করে ভেলোসিটিটাকে অ্যাট এনি ইনস্ট্যান্ট বের করে ফেলো। সেই এক্সপ্রেশনে টাইমটাকে 0 বসিয়ে v0 এর সাথে সমান করে আরেকটি ইকুয়েশন পাও। দুটো বাউন্ডারি কন্ডিশন, দুটো ইনিশিয়াল কন্ডিশনকে কাজে লাগাও, কাজে লাগিয়ে a আর b এর ভ্যালুগুলোকে সলভ করে ফেলো। যদি a আর b এর ভ্যালুকে সলভ করতে পারো, যদি a আর b এর ভ্যালুকে সলভ করতে পারো, তাহলে দেখবে যে তোমার এইরকম একটা সলিউশন আসছে। এইটা হচ্ছে ভ্যালু অফ a আর এইটা হচ্ছে ভ্যালু অফ b, প্রত্যেকটার সাথে একটা হাফ মাল্টিপ্লায়ার আছে। এই এতটা কঠিনভাবে জিনিসটাকে বলার কিছু নেই, আমি শুধু অ্যালজেব্রিক পার্টটাকে স্কিপ করেছি আর কি। এখানে বোর্ডেও পড়াতে গেলে এটা তোমার 15-20 মিনিটের উপর সময় লাগে, তাও আমি নিজে করতে গেলে হয়তো ভুল করে থাকবো আর করবো। এটা নিজেটা করে নিও, দেখে নিও। হ্যাঁ, এবার একটা পার্টিকুলার কেসের কথা কনসিডার করো, যেখানে দি পার্টিকেল ইজ রিলিজড জেন্টলি ফ্রম সাম এক্সট্রিম পয়েন্ট। হ্যাঁ, ধরো পার্টিকেলটাকে কোনো একটা এক্সট্রিম পয়েন্ট থেকে রিলিজ করা হলো। মানে এক্সট্রিম পয়েন্ট বলতে আমি কি বলতে চাইছি বলো তো? ধরো এইটা হচ্ছে তো তোমার পেন্ডুলামটা। তুমি কি করেছো, প্রথমে পেন্ডুলামটাকে এইরকম একটা জায়গাতে নিয়ে এসেছো, নিয়ে তারপরে ছেড়েছো। মানে অ্যাট টাইম t equals to 0, এক্সটা কত ছিল, সাম x0 হুইচ ইজ নট 0। আর জেন্টলি রিলিজ করেছো মানে কি, ইনিশিয়ালি কোনো রকম ভেলোসিটি ছিল না, v0টা 0। এই কথাটার মানে বুঝতে পারলে? ম্যাথামেটিক্যালি জিনিসটাকে ট্রান্সলেট করতে পারলে? দি পার্টিকেল ইজ রিলিজ জেন্টলি ফ্রম সাম এক্সট্রিম পয়েন্ট, অর্থাৎ x0টা নট ইকাল টু 0, v0টা ইকাল টু 0। পারলে বুঝতে এটা? তাহলে কি হওয়া উচিত বলো তো? কোনো অসিলেটরি বিহেভিয়ার যদি না থাকে, আমি ধরো একটা পেন্ডুলাম নিয়েছি, সেই পেন্ডুলামের ববটাকে একটা এক্সট্রিম পয়েন্টে নিয়ে গেছি, নিয়ে জাস্ট ছেড়ে দিয়েছি, তাহলে কি হবে? কি এক্সপেক্টেড? স্পেকুলেশনের বেসিসে কি এক্সপেক্টেড? ওর ইকুইলিব্রিয়াম পজিশন পর্যন্ত গিয়ে থেমে যাবে, তারপরে আর কিন্তু এটা যাবে না, তাই তো? সেটা এয়ারে হয়তো ব্যাপারটাকে রিয়েলাইজ করতে একটু অসুবিধা হচ্ছে না? এয়ারের মধ্যে জিনিসটাকে রিয়েলাইজ করতে একটু অসুবিধা হচ্ছে। তুমি ভাবো না যে পেন্ডুলামটাকে জলে নিয়ে গেছো, পেন্ডুলামটাকে ধরো জলে ডুবিয়েছো। হ্যাঁ, পেন্ডুলামটাকে জলে ডুবিয়েছো, এবার জলে ডুবিয়ে জাস্ট ওই একটা এক্সট্রিম এন্ড থেকে নিয়ে জেন্টলি ছেড়ে দিলে, তাহলে দেখো জিনিসটাকে ভাবাটা একটু সহজ হবে, ইমাজিন করাটা সহজ হবে। পেন্ডুলামটা স্লোলি 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 তোমার আস্তে আস্তে জাস্ট তার আবার ইকুইলিব্রিয়াম পজিশনটাতে ফিরে আসবে। এইরকম ধরনের একটা কার্ভকে ফলো করা উচিত। এই যে কার্ভটা দেখিয়েছি, এরকম ধরনের একটা কার্ভকে ফলো করা উচিত। ইনিশিয়ালি কি x0 পয়েন্টে ছিল, সেটা কি ফাইনালি তোমার ইকুইলিব্রিয়াম পজিশন 0তে চলে এলো, এই যে কিছু সময় পরে 0তে চলে এলো। এইরকম ধরনের একটা গ্রাফ ফলোড হবে। কনভিন্স কি সবাই? একটা পেন্ডুলামকে জলে ডুবিয়েছো, ডুবিয়ে পেন্ডুলামের যে ইকুইলিব্রিয়াম পজিশনটা সেখান থেকে একটু দূরে সরিয়ে নিয়ে গেলে, নিয়ে জেন্টলি ছেড়ে দিলে, তাহলে পেন্ডুলামটা স্লোলি মুভ করতে 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 তার ইকুইলিব্রিয়াম পজিশনে এসে স্টপ করে যাবে। এইরকম একটা গ্রাফ ফলোড হবে। সেটা কিন্তু আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি। দেখো এই এক্সপ্রেশনে তুমি যদি v0টাকে 0 বসিয়ে দাও, তাহলে এরকম ধরনের একটা বিহেভিয়ার ফলো করতে পারবে। হয়েছে? আচ্ছা, আরেকটা কেসের কথা ভাবতে পারো। দি পার্টিকেল ইজ গিভেন সাম ইনিশিয়াল ভেলোসিটি অ্যাট ইটস ইকুইলিব্রিয়াম পজিশন। এইটার মানে কি বলতে চাইছি বলো তো একটু? এইটা প্রথম কেসটা বললাম, হ্যাঁ, জাস্ট তোমার জলে পেন্ডুলামটা ডোবানো রয়েছে, ববটাকে একটা ধাক্কা দিয়ে ছেড়ে দিলাম, একটা টোকা দিয়ে ছেড়ে দিলাম, তাহলে কি হওয়া উচিত? কি এক্সপেক্টেড? যখনই একটা ইনিশিয়াল ভেলোসিটি দিচ্ছি, সেই ইনিশিয়াল ভেলোসিটিটার জন্য ববটা তো তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কিছুটা দূরে যাচ্ছে, তারপরে কি আবার তার আগের জায়গাতে ফিরে আসছে। অর্থাৎ এইরকম ধরনের একটা কার্ভ ফলোড হবে, এইটা হচ্ছে প্রথম কেসে কার্ভ। এইটা ঠিক প্লটটা ঠিক হয়নি, এইটা অ্যাকচুয়াল প্লট, অ্যাকিউরেট প্লট কেস 1-এ, যেখানে পার্টিকেলটাকে একটা এক্সট্রিম পজিশন থেকে ছাড়া হয়েছে। আর এইটা হচ্ছে সেকেন্ড কেসটা, যেখানে তোমার পার্টিকেলটাকে ইনিশিয়াল পজিশন থেকে একটা ভেলোসিটি দিয়ে ইম্পার্ট করে দেওয়া হয়েছে। তো দুটো কেসই কিন্তু ওভার ড্যাম্পড কেস হিসাবে রিপ্রেজেন্টেড হচ্ছে। এখানে দেখো সর্বত্র বিটা ওমেগা 0 থেকে বড়, ড্যাম্পিং ফ্যাক্টরটা ওমেগা 0 থেকে বড়।
ওমেগা জিরোটা ইজ ক্যারেক্টারাইজড বাই দি রেস্টোরিং ফোর্স ফ্যাক্টর, ইজ নট ইট? ওমেগা জিরোটা কিন্তু রেস্টোরিং ফোর্স দ্বারা ক্যারেক্টারাইজড হচ্ছে অ্যাপার্ট ফ্রম দি মাস অফ দি বডি, আর বিটা কিন্তু ড্যাম্পিং ফোর্সটা দ্বারা ক্যারেক্টারাইজড হচ্ছে অ্যাপার্ট ফ্রম দি মাস অফ দি বডি। তাহলে যেখানে তোমার ড্যাম্পিং ফোর্সের এফেক্টটা রেস্টোরিং ফোর্সের এফেক্টকে ওভারকাম করছে, সেই ধরনের মোশনে কোনো রকম অসিলেটরি বিহেভিয়ার থাকবে না। এই কেসটাকে আমরা ওভার ড্যাম্পড মোশন বলে থাকি। এটাই হচ্ছে ওভার ড্যাম্পড মোশন। ওকে, মানে এখানে ওমেগা জিরোটা ইজ ডিটারমাইন্ড বাই দি রেস্টোরিং ফোর্স অ্যাপার্ট ফ্রম দি মাস অফ দি বডি। বি যে ফ্যাক্টরটা ড্যাম্পিং ফ্যাক্টর, দ্যাট ইজ ডিটারমাইন্ড, দ্যাট ইজ ক্যারেক্টারাইজড বাই দি ড্যাম্পিং ফোর্স অ্যাপার্ট ফ্রম দি মাস অফ দি বডি। ঠিক আছে, তাহলে এই ওভার ড্যাম্প কেস বলতে আমরা সেই কেসটাকে বলছি যেখানে ড্যাম্পিং ফোর্সের এফেক্টটা এক্সিডস দি এফেক্ট অফ রেস্টোরিং ফোর্স। এক্ষেত্রে কিন্তু কোনো রকম অসিলেটরি বিহেভিয়ার থাকবে না। যদি আমরা একটি ইনিশিয়াল পয়েন্ট থেকে বডিটাকে নিয়ে ছেড়ে দিই, তাহলে বডিটা অলমোস্ট একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ ফলো করে তার ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরে আসবে। অথবা আমি যদি বডিটাকে তার ইনিশিয়াল পজিশন থেকে একটু ভেলোসিটি দিয়ে ইম্পার্ট করে ছেড়ে দিই, ইনিশিয়ালি একটা জায়গাতে যাবে, তারপরে আবার সেখান থেকে ব্যাক করে প্রিভিয়াস পজিশনে ফিরে আসবে। হয়েছে? এই যে কেসটা, এটাকে আমরা ওভার ড্যাম্প কেস বলে থাকি। বলো, কারো কোথাও যদি কনফিউশন থাকে বলো, আবার বলবো আমি। ক্লিয়ার হয়েছে কিনা বলো সবার? না না, ইকুইলিব্রিয়াম পজিশনে তো থামবেই, সেটা তো হতেই হবে না, ইকুইলিব্রিয়াম পজিশনে তো আসতেই হবে। তার কারণ ওয়েটটা তো রয়েছে না, মানে এটা তো তোমার সবসময় থাকবে, রেস্টোরিং ফোর্সের এফেক্টটা তো থাকবেই। না হলে যখনই রেস্টোরিং ফোর্সের থেকে দূরে রয়েছে ততক্ষণ পর্যন্ত তো রেস্টোরিং ফোর্সের এফেক্টটা কাজ করবেই। তারপরে সে থেমে যাবে। আর কেউ বলো। হ্যাঁ, কেস টু এইটা 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 এই গ্রাফটা বলছো, এটা কেস 1। এইটা না, এটা খুব অ্যাকিউরেট নয় আর কি, এটা খুব অ্যাকিউরেট নয়, এটাকে ইগনোর করো, এই গ্রাফটাকে ইগনোর করো। কেস 1 এ আর কোনটা বলছো বলো তো? এইটা তো নয় বলছো, এইটা এই গ্রাফটা না, এই গ্রাফটা ভুল আঁকা হয়েছে। মানে আমি ধরো বোর্ডে একটা এঁকেছি, তোমরা যখন আঁকো তোমরা যে একদম সেই ফার্স্ট অ্যাটেম্প সেটাই সঠিক আঁকো তা তো হয় না, তোমরা রিপিটেডলি আঁকতে থাকো। এখানে ঠিক সেইটাই আর কি। হ্যাঁ, এইটাকেও ইগনোর করো, এটা তোমার সেকেন্ড কেসটা কি ও ভুল এঁকেছিল। এই যে এইখানে যেটা টিক চিহ্ন দিলাম, এই যে আমি যেটা দেখাতে চাইছি, দেখো আফটার সাম টাইম তোমার এই ইকুইলিব্রিয়াম পজিশনটা রিস্টোরড হবে, আফটার সাম টাইম ইকুইলিব্রিয়াম পজিশনটা রিস্টোরড হবে। তবে কত সময় পরে হওয়া উচিত, ম্যাথামেটিক্যাল ভিউ পয়েন্ট থেকে যদি দেখো এক্সপোনেনশিয়াল কার্ভ তো, তাহলে টিটা ইনফিনিটি হলে তোমার অ্যাকচুয়ালি 0 হওয়া উচিত। কিন্তু প্র্যাকটিক্যালি যদি দেখি যে টিটা সাফিসিয়েন্টলি লার্জ হলেই ইকুইলিব্রিয়াম পজিশনটা রিস্টোরড হবে। ঠিক আছে না? আচ্ছা, তারপর ক্রিটিক্যালি ড্যাম্পড কেস, এটাও একটা তোমার ক্রিটিক্যাল কেসই বলবো। তার কারণ এখানে ওমেগাটা যদি বি এর সাথে সমান হয়, বি আর ওমেগা জিরো যদি সমান হয়, তাহলে হোয়াট উইল হ্যাপেন টু দি রুটস? এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার রুটগুলো কি হবে? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুটগুলো কি হবে? রুটসগুলো উইল বি ইকুয়াল অ্যান্ড রিয়েল। রিয়েল আর ইকুয়াল রুটের ক্ষেত্রে সলিউশন কেমন হয় সেটা আমরা জানি। রিয়েল অ্যান্ড ইকুয়াল রুটের ক্ষেত্রে সলিউশনটা হয় এইরকম, a প্লাস বিটি ই টু দি পাওয়ার মাইনাস বিটি। হ্যাঁ, এবার এখানেও তুমি ইনিশিয়াল কন্ডিশন বসাতে পারো, বসিয়ে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এইগুলোকে বের করে ফেলতে পারো, বাট দোজ আর রিয়েলি নট ম্যাটার অফ ইন্টারেস্ট ফর আস। হ্যাঁ, ফিজিক্স অ্যাসপেক্ট থেকে বিশেষ কিছু ইন্টারেস্টিং নয়। এইটার দিক থেকে এখানে যদি এটাকে প্লট করি, তাহলে দেখো দুটোর মধ্যে এমনিতে বিশ্বাসও কিছু ডিফারেন্স নেই। ওভার ড্যাম্প কেসে গ্রাফটা যেমন কেস 1 এর কথাই বলছি আর কি, কেস 1 যেখানে তোমার ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট দিয়ে ছেড়ে দেওয়া হলো, ওভার ড্যাম্প কেসে যা হয় ক্রিটিক্যালি ড্যাম্প কেসের ক্ষেত্রেও মোটামুটিভাবে একই রকম হয়, খুব বিশাল কিছু তফাৎ দেখা যায় না।
হয়েছে? সবার হয়েছে? বোঝা গেছে এটা? ক্রিটিক্যালি ড্যাম্পড কেস, এটা ইনফ্যাক্ট ম্যাথামেটিক্যালি যদি বলো একটা আইডিয়াল কেস না, মানে একটা ফিজিক্যাল সিস্টেমের ক্ষেত্রে তোমার এই দুটো জিনিস একই রকম হয়ে যাবে, ওমেগা আর বি এই দুটো একই রকম হয়ে যাবে, সেটা খুব আনলাইকলি। ঠিক আছে? নতুন স্টুডেন্টদের দিক থেকে কোনো আওয়াজ পাচ্ছি না, পারছো তোমরা ফলো করতে? ওকে, আরেকটা কেস দেখো, দিস ইজ দি মোস্ট ইন্টারেস্টিং কেস ফর আস, দ্যাট ইজ আন্ডারড্যাম্পড অসিলেশন। হ্যাঁ, আন্ডারড্যাম্পড অসিলেশন। আন্ডারড্যাম্পড অসিলেশনে বিটা ওমেগা 0 থেকে ছোট, বিটা ওমেগা 0 থেকে ছোট। যদি বিটা ওমেগা 0 থেকে ছোট হয় তাহলে কি হবে? এখানে তাকিয়ে দেখো, বিটা যদি এই যে এই কোয়ান্টিটিটা, এটা তো তোমার কমপ্লেক্স কোয়ান্টিটি হয়ে যাচ্ছে, ইমাজিনারি কোয়ান্টিটি হয়ে যাচ্ছে, তাহলে দেখবে যে এই রুটগুলো জাস্ট কমপ্লেক্স কনজুগেট পেয়ার। আমার এখানে পরিষ্কার করে দেখানো থাকার কথা, কিন্তু একটু ওয়েট করো দেখি, এখানে কিন্তু পরিষ্কার করে দেখানোর কথা। হ্যাঁ, ধরো এই যে রুটগুলো কেমন, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ওমেগা 0 স্কোয়ার, মানে কি মাইনাস বি তারপরে কি হবে প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস, এই আগের স্টেপটা থেকে এই স্টেপটা লিখতে পারি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এখান পর্যন্ত যেটা লিখেছি দেখো, আমি এখানে কি বলেছি যে ওমেগা 0টা বি এর থেকে বড়, তাহলে এই যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটা তো একটা পজিটিভ কোয়ান্টিটি। ইয়েস, ধরো এইটা হচ্ছে সাম ওমেগা স্কোয়ার, এটা পজিটিভ কোয়ান্টিটি। এখানে এই যে ওমেগা 0 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেটা ছিল সেটাকে ওমেগা স্কোয়ার দিয়ে লিখলাম, আর যেটা -1 সেই -1টাকে আমরা জে স্কোয়ার দিয়ে লিখতে পারি। ইজ নট ইট? -1টাকে জে স্কোয়ার দিয়ে লিখতে পারি, তাহলে কি দাঁড়ালো জিনিসটা, মাইনাস বি প্লাস মাইনাস জে ইন্টু ওমেগা। পারলে বুঝতে? দেখো একটা রুট তাহলে কত, মাইনাস বি মাইনাস জে ওমেগা, আরেকটা রুট কত, মাইনাস বি প্লাস জে ওমেগা। তাহলে খুব পরিষ্কার যে এই রুটগুলো কমপ্লেক্স কনজুগেট পেয়ার। একটা রুট কি দাঁড়ালো, একটা রুট দাঁড়ালো মাইনাস বি মাইনাস জে ওমেগা, আরেকটা রুট দাঁড়ালো মাইনাস বি প্লাস জে ওমেগা, অর্থাৎ λ2 স্টার সমান λ1। রুটগুলো কমপ্লেক্স কনজুগেট পেয়ার। আমরা জানি যদি রুটস কমপ্লেক্স কনজুগেট পেয়ার হয় তাহলে কি হবে সলিউশন কেমন হবে, এরকম ভাবে লিখতে পারি, এই যে a টু দি পাওয়ার মাইনাস a টু দি পাওয়ার মাইনাস কি হয় জে λ1t প্লাস b e টু দি পাওয়ার প্লাস জে λ2t। তাহলে দেখো এই যে এরকম ধরনের এ হবে কমপ্লেক্স, এটা যে এটা ভুল লিখলাম কি হবে রুটগুলো ই টু দি পাওয়ার λ1t, এই যে ই টু দি পাওয়ার λ1t ইন্টু ই টু দি পাওয়ার λ2t, রাইট? এটাকে লেখো না এরকম ভাবে, দেখো না দুটোতেই তো ই টু দি পাওয়ার মাইনাস বিটিটা আছে, তাহলে মাইনাস বিটি এইরকম ভাবে রাখো, কি পড়ে থাকে এ ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি, রাইট? a টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস বি টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি, সেটাকে কি সাম আর ইন্টু কোসাইন ওমেগা টি প্লাস থিটা, এইভাবে লিখে ফেলতে পারি। হয়েছে? এই যে কোয়ান্টিটিটা এটাকে তো আমরা আর ইন্টু ই টু দি পাওয়ার কস থিটা বা কস ওমেগা টি বা আর ইন্টু সাম সাইন ওমেগা টি এরকম ভাবে লিখতে পারি। এটাই হচ্ছে তাহলে সলিউশন, x সমান a ই টু দি পাওয়ার মাইনাস বিটি ইন্টু কোসাইন ওমেগা টি প্লাস থিটা। বুঝতে পারলে সলিউশনটা সবাই? থার্ড যে কেসটা বললাম, থার্ড কেসে যেটাকে আমরা বেসিক্যালি আন্ডার ড্যাম্পড কেস বা ড্যাম্পড অসিলেটরি মোশন এই কেস বলে থাকি, সেখানে সলিউশনটা ক্লিয়ার হয়েছে সবার? এই সলিউশনটা ডিস্টিংক্ট কি দেখতে পাচ্ছ, সলিউশনটায় ডিস্টিংক্ট ফিচার কি দেখতে পাচ্ছ, সলিউশনটা পিরিয়ডিক, ঠিকই। আর কি কি দেখতে পাচ্ছ, আর কি কি ডিস্টিংক্ট দেখা যাচ্ছে বলো?
এর ফলে অ্যামপ্লিটিউডটা কমতে থাকবে, পিরিয়ডটা কমবে না। প্রথম পয়েন্টটা হচ্ছে যে মোশনটার মধ্যে একটা অসিলেটরি বিহেভিয়ার রয়েছে, যেটা কিন্তু আমরা আগের ক্ষেত্রে পাইনি, রাইট? আগের ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা পাইনি। আগে কি দেখেছিলাম? আগে দেখেছিলাম যে দুটো মানে ওভার ড্যাম্প কেস বা ক্রিটিক্যালি ড্যাম্প কেস, এই দুটো কেসেই আমরা দেখেছিলাম যে তোমার বলো নন অসিলেটরি বিহেভিয়ার রয়েছে, এখানে কিন্তু অসিলেটরি বিহেভিয়ার দেখলাম। হ্যাঁ, তার পাশাপাশি আরেকটা জিনিস এখান থেকে খুব পরিষ্কার দেখা গেল যে অ্যামপ্লিটিউডটা কিন্তু এক্সপোনেনশিয়ালি ফল করে যাচ্ছে। হ্যাঁ, যত সময় যাচ্ছে অ্যামপ্লিটিউডটা কিন্তু এক্সপোনেনশিয়ালি ফল করে যাচ্ছে। হয়েছে? বোঝা গেছে? এটাকে প্লট করতে পারি আমরা, যদি এই জিনিসটাকে প্লট করি তাহলে দেখো এই অসিলেটরি বিহেভিয়ারটা থাকবে, হ্যাঁ, এই যে অসিলেটরি বিহেভিয়ারটা রয়েছে দেখতে পাচ্ছ। বাট যত টাইম যাচ্ছে এর অ্যামপ্লিটিউড অফ অসিলেশনটা এরকম একটা এক্সপোনেনশিয়াল কার্ভ ফলো করে ফল করতে থাকছে। এই যে মোশনটা, এটাকে আমরা ড্যাম্পড হারমোনিক অসিলেটরি মোশন বলে থাকি বা ড্যাম্পড অসিলেটরি মোশন বলে থাকি। হয়েছে? মোটামুটি এই পর্যন্তই আমার বলার ছিল। হ্যাঁ, বলে যাও, তোমাদের দিক থেকে যদি আরো কোনো প্রশ্ন থাকে বলো।